আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা, সালাম, নমস্কার। এবং সেই সাথে আদম ব্যাপারী ডক্টর ইউনূস এবং ৩ ইঞ্চি ল্যাংটা সুলেমানের প্রতিবেশী আমাদের হায়দার ভাই। এই ভারত বিরোধী আন্দোলন, ভারত বিরোধী ফতোয়া, ভারত বিরোধী চাপা, ভারত বিরোধী আসমান কাঁপা, ভারত বিরোধী জমিন কাঁপা, ভারত বিরোধী যাই বলেন না কেন, যত আন্দোলন বলেন, এর চাইতে ভারতের ভিসা অনেক শক্তিশালী। তার জন্য মানুষকে ঠেকানো যাচ্ছে না ভারতের এই ভিসার বিরোধিতা করার জন্য। ভারত যাও আপনি ঠেকাইতে পারবেন না। আপনি কল্পনা করতে পারেন যে এত সীমান্তে এত কঠিন, এত কিছু, তারপরেও যে যাওয়ার চেষ্টা করতেছে, তারপরেও তো আপনি ঠেকাইতে পারবেন না। কারণ ওই যে আওয়ামী লীগের একজন নাকি বলেছিলেন যে ভারত আর বাংলাদেশের সম্পর্ক বউ জামাই সম্পর্ক। হাইরে তখন বাঙ্গুরা গালাগালি দিল, বাপরে বাপ! কারণ এটা আওয়ামী লীগ বলছে, তাই বিরাট বেইজ্জতি হয়েছে। এইবার দেখলাম এই মুসলেকা সরকারের সংসদে একজন এমপি বললেন যে ভারত বাংলাদেশের এমন বউ জামাইয়ের সম্পর্ক যেটা কখনো ডিভোর্সই হবে না। মাশাআল্লাহ, ছোট মিয়া তো ছোট মিয়া, বড় মিয়া তো বড় মিয়া, মানে আওয়ামী লীগ, ছোট মিয়া সুবহানাল্লাহ। সে বলছে যে এটা এমন স্বামী-স্ত্রীর সম্পর্ক, বিয়েই হবে না। তালাকই দেওয়া যাবে না, এমন বিয়ে এইটা। তো আসলে যেমন এটা বলে যে ভারত বাংলাদেশের সাথে কোনদিন তালাক হবে না, তেমনি ভারত বাংলাদেশের এই ভিসার যে সম্পর্ক, বাংলাদেশের মানুষ সারাদিন দোয়া করে আমেরিকার ধ্বংস চায়। সারাদিন আসর নামাজ, এই সারাদিন একেবারে মাগরিব পর্যন্ত। এশার নামাজের পরে কি দোয়া করে জানেন? আল্লাহ গো আমার একটা ডিবি লটারি দিও। এই দোয়া করে তো ঘুমায়। তো ভারতের দশাও তাই, সারাদিন ভারত বিরোধিতা করবে। আপনাকে একটা কথা বলি, জননেত্রী শেখ হাসিনার বডিগার্ড ছিলেন। আমি নাম সহ বলে দিতে পারবো, এটা আইনগত কারণে বলতে পারতেছি না। বডিগার্ড ছিলেন, করতেন জামাত, তার বাপ জামাত, তার মা জামাত, তার ভাই জামাত, তার বোন জামাত। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তার বডিগার্ড। এইরে তখন লোকদের বলতে গিয়ে আমি বিপদে পড়ে গিয়েছিলাম। বুঝতে পারছেন? আমার পরিবার বিপদে পড়তে গিয়েছিল এর কথা বলতে যেয়ে। সেই লোকের বাসায় একদিন আমাকে নিয়ে গেছে। মানে আমি বিশ্বাস করি নাই যে জামাতের বাসা। সেইজন্য গেছিলাম। কারণ জামাতের বাসায় ঢুকলে আপনি বুঝতে পারবেন এটা জামাতের বাসা। যেমন কমিউনিস্ট পার্টির কোন লোকের বাসায় গেলেই বুঝতে পারবেন এটা কমিউনিস্ট পার্টির বাসা। বিএনপির কট্টর নেতার বাসায় গেলেই বুঝতে পারবেন এটা বিএনপির বাসা। খালেদা জিয়ার ছবি থাকবেই। জিয়ার ছবি থাকুক আর না থাকুক। আওয়ামী লীগের বাড়িতে গেলে আপনি বঙ্গবন্ধুর কোন না কোন চিহ্ন পাবেন যদি কট্টর হয়। তো জামাতের বাসায় গিয়েছিলাম একবার। ইউ বিলিভ ইট অর নট, এখনো আছে, এখনো। সেই বাসায় যত কসমেটিক্স সব ভারতীয়। সারাদিন ভারতের, আমার বাসায় এসে ভারতের গালি দিত। অথচ তার বাসায় সব ভারতীয়। আমি আমি পরে জিজ্ঞেস করলাম, এর বাসায় না সব ভারতীয় জিনিস? সবকিছু ভারতীয়। তার নাতির মোটরসাইকেল সব ভারতীয়। সবকিছুই ভারতীয়। কসমেটিক সব ভারতীয়। তাদের বাসার সেলোয়ার কামিজ ভারতীয়। কাশ্মীরের শাল তো না হলে তাদের চলেই না। তো এই হচ্ছে আমাদের দেশ। এরা উপরে যতই ভারত বিরোধিতা করুক, তলে, তলে এরাই হলো সবচেয়ে ভারত প্রেমী। কিন্তু দেখবেন ভারতের দালাল আমাকে তো ১ নম্বর দালাল বলবে, আপনাকে ২ নম্বর দালাল, রাশেদ ভাইকে ৩ নম্বর দালাল বলবে। যেহেতু উনি ফ্রান্সে থাকে, তো যে চিঙ্কু, ওই যে ল্যাংটা সুলেমানের প্রতিবেশী, তাই হয়তো ডাইরেক্ট বলবে না। ঠিক আছে? আবার পাশে আছে আবার আমাদের আদম ব্যাপারী ইউনূস সাহেব। ভাগ্যবান। আপনার সাথে যেদিন দেখা হবো কপালের সাথে কপাল ঘষবেন। এরকম ২ জন বিখ্যাত ব্যক্তির সাথে আপনার প্রতিবেশী তারা। যাই হোক, যেটা বলতেছিলাম, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক বিচ্ছেদ্য। সেটা আপনি যেদিকেই যান। যেমন আপনার জ্যাঠাতো ভাইয়ের সাথে আপনি যতই ঝগড়া করেন, তার সাথে সম্পর্ক আপনার অবিচ্ছেদ্য। মনে করেন আপনার রাশেদ ভাই চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, জমির ওয়ারিশ নিয়ে খুব ঝগড়া আছে। কিন্তু ভাই আপনার বাড়ির সাথে ওয়ালটা তো রাশেদ ভাইয়েরই হবে, আমার তো হবে না ভাই। তাই না? রাশেদ ভাই যদি মাসুদ ভাই তার জ্যাঠাতো ভাই, তারা সারাদিন গালি দেয় যে ২% জমি বেশি নিছে। আপনি যতই গালি দেন, না আপনি আমার জ্যাঠা বড় দেখে আমার বাপের কাছ থেকে গোপনে ২ বিঘা নিয়ে নিছে। ঝগড়া মনে করেন। কিন্তু ওয়াল কিন্তু আপনাদেরই থাকতে হবে। আমি থাকবো না। রাইট? তো বাংলাদেশ আর ভারতের সম্পর্ক তাই। ধন্যবাদ মাসুদ ভাই। এবং আমার প্রিয় ভাই তো নেট সমস্যার কারণে হয়তো আমাদের থেকে আউট হয়ে গেছেন, আবার আসবেন। এবং দর্শক শ্রোতা মন্ডলী যারা দেখছেন সকলকেই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। মাত্র আমার কাছে এই মুহূর্তে যেটা রিপোর্ট আছে, মানে আজকে পর্যন্ত ফাইল জমা দেওয়ার যে ডেট স্লট নেওয়া হয়েছে এখন পর্যন্ত, তাতে ১,৪০,০০০ ইন টোটাল স্লট নিছে। মানে ১,৪০,০০০ পাবলিক অলরেডি স্লট নিছে। মানে আগামী ২ মাসের ভিতরে ভিসা সেন্টারের কোনো জায়গা খালি নেই। এই পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, যশোর, যত জায়গায় ওদের এম্বাসি আছে, ভিসা সেন্টার আছে, সবগুলো মিলাইয়া প্রায়
33,000 লোক ভিসার অ্যাপ্লিকেশন অলরেডি জমা দিয়ে দিছে, জমাই দিছে 33,000। 1,40,000 অলরেডি শিডিউল নিয়ে রাখছে, মানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখছে, মানে এরা ধাপে ধাপে জমা দিবে। প্রতিদিনই লাইন লম্বা থেকে লম্বা হইতেছে। গতকালকে একটা ভিডিও দেখলাম, এক মহিলারে ঠিক আপনার এই কথাটাই সাংবাদিকে জিজ্ঞেস করছে যে কেন যাইতেছেন এসে, তো মহিলা কইছে আরে বাবারে এত সস্তা টাকা, এত সস্তায় অন্য কোনো দেশে চিকিৎসা করতে যাইতে পারতাম না, চিকিৎসা হইব না। কয় এখান থেকে ভারত যায় ট্রিটমেন্ট করে আসতে যা চীন মালয়েশিয়া এখানে গেলে আমাদের খরচ খালি বিমান ভাড়াই যাবো তার চেয়ে বেশি। কয় মার্কেটিং করে শান্তি, খাইয়া শান্তি, শুইয়া শান্তি, গোসল করে শান্তি। আরেক ভদ্রলোক কইতেছে ভাই চীন যে যাবো আমরা তো চীনা ভাষা বুঝি না, আর চীনাইয়ারাও বাংলা ভাষা বুঝে না। কয় সুতরাং আমাদের জন্য ভারত ভালো, আমরা ভারতে যাইয়া ভারতের ডাক্তারের সোজা সাপটা কথায় বুঝাইতে পারি যে কি হয়েছে না হয়েছে, কি নাকি সব মনের দুঃখ বুঝাইতে পারি। আর চায়না মায়না গেলে ওইটা হচ্ছে যে মনের দুঃখে বনে গিয়া কান ধরে সেই অবস্থা। এই কারণে তাদের সকলের ভারতের প্রতি এত আগ্রহ। এখন দেখেন গত 2 বছর যাবৎ প্রচুর চিল্লাইছে। কি চিল্লাইছে? দিল্লি না ঢাকা, ঢাকা, ঢাকা। আবার এটা খেয়াল আছে আপনার, যেই দিন ভারতের ভিসা প্রথম বন্ধ করে দেয় সেদিন ভিতরে মিছিল করছে হুজুরেরা, ভিসা দেন, ভিসা চাই, ভিসা দেন, ভিসা, ভিসা সেন্টারের ভিতরে ভিসার জন্য মিছিল করছে। এদিকে কিন্তু ওনারা বাইরে দিল্লি না ঢাকা কইছে আমার কাকা মিছিল হয়। তো এগুলো হচ্ছে কি জানেন, এগুলো ওই যে মানুষেরা বুঝায়, আর ঠিক কোনগুলাই করে জানেননি, যেগুলা করছে তাদের বাপ মা ভাই বোনের ট্রিটমেন্ট হয়েছে আবার এই অল্প কয়দিনে। সার্জিস না জানি নাহিদের বাপেরে নিয়ে গেছিল গত 1-1.5 মাস আগে, কলকাতা নিয়ে ট্রিটমেন্ট করাই আনছে। হ্যাঁ মিছিল করছে কারা? তারা। ওই যে আরেকটা পাগল আছে না, হে ভয় কারে দেখাস, এই বেটার আত্মীয়র বিচার জন্য বোধ হাতে পায়ে ধরে নাকি বিচার করে আত্মীয় ট্রিটমেন্ট করে আনছে। ঘটনা হয়েছে এই যারা এই স্লোগান তুলছে, মিছিল তুলছে, এরা সব গেছে এইখানে কোথায়? ভারতে ট্রিটমেন্ট করতে। আর আমার মতন আপনার মতো পাগল ছাগল দেখলে পিছিয়ে পিছিয়ে হ্যাঁ 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 আমরা জিহাদ করে ফেলাই দিছি, হেরা যায় মরছে, হেরা যায় গেছে এম্বাসি আক্রমণ করতে, পাথর মারতে, যাতে ভিসা সেন্টার বন্ধ হয়ে যায়। কারণ হচ্ছে যে এই যেগুলো আছে না শয়তান, এদের চিন্তা হচ্ছে ভাই আমরা তো হাতে পায়ে ধরে হইলে একটা লাইন করে জামুগা, মরলে শালার বাঙালি মরবো, অসুবিধা কি, কিন্তু আমাদের দবদবা তো থাকতে হবে, আমাদের বিশাল দবদবা, আমরা ভারতের বিরুদ্ধে আছি। এটা যে টেকনিক, মানে হেরা রাইতের আন্ধারে ঠ্যাং ধরে ফেলাইব, দরকার ঠ্যাং সাইটাও দিব, মোদি সাহেবের ওইটাও সাইটা দিব, কষ্টে পড়বেন আমি আর আপনি। তা না হইলে 1,40,000 ভিসা স্লট, ভাই 3 মাসের কোন স্লট আর বাকি নাই নাকি? এইখানে এখন যদি কেউ যদি চেঞ্জ করে বা এদিক ওদিক করে তাইলে হয়তো কেউ ঢুকতে পারবে। সবাই ভিসা স্লটের জন্য বৈশা রয়েছে, উপায় নাই। এটা সম্ভবত 20 মিনিট, একজনের জন্য 20 মিনিট। তাই না? আমরা 1,40,000 কেমনে? 1,40,000 যে হিসাবটা হেতের কাছ থেকে নিলাম, কোন কোন পরিবারে 5 জনও আছে, মানে হাজব্যান্ড ওয়াইফ যেতেছে ট্রিটমেন্টের জন্য, কিন্তু ছোট ছোট বাচ্চা আছে, এদের কোথায় রেখে যাবে? 20 দিন 25 দিন 1 মাস যেত, ওটা 5টার জন্য 1 স্লট, একজনের জন্য 1 স্লট, এইভাবে 1,40,000 স্লট অলরেডি বুকড, 33,000 ভিসা ফাইল অলরেডি জমা। এরপরও কয় ঢাকা না দিল্লি। এখন যমুনা ফিউচার পার্ক থেকে নাকি মিছিল এই লাইন যাইতে যাইতে হাদি ভাইয়ের ওই মাউয়া কাউয়ার ভিতরে ঢুকে গেছে গা, এখন ওইখান থেকে শুরু হয়েছে। আমি মাঝে মধ্যে কই যে নজরুল চাচা, যে কাজী নজরুল চাচা আর কি, আমার চাচা হয়, আবার আপনার মনে কিছু নিয়েন না। ও আমার আমার কালকে আমি কইছিলাম যে চাচা হাদি তালিবর্ষ ও অন্তঃস্থের হাদি যদি আমার ভাতিজা হইতে পারে, ভাবির ফোলা, তো নজরুল ইসলাম তো আপনার চাচা হইতেই পারে। না, ও চাচা তো ডাইরেক্ট কথা হয়, আবার ফোনে তো কইলাম যে চাচা হাদি কাকার একটু ডাইকা দেন, শালার কি শুরু করছে দেখছেন, এরা ভিসা দিতেছে, হাদি কাকা কিন্তু সব সিরা ফালাই দিতে কর, এদের সিরা মিরা ফালাই দিতে কর। বঙ্গু আমরা বুঝুম না একটা কথা, বাস্তব সবসময় ফরিদ ভাই কয়, আমি কই, মাসুদ ভাই আপনি নিজেও বোধ বলেন যে সব চেঞ্জ করা যায়, প্রতিবেশী চেঞ্জ করা যায় না। জি, যেমন বাপে পুত্রের সম্পর্ক সারা জিন্দেগি দেখা হবে না, কিন্তু ডিএনএ টেস্ট করেন কাজে বাপের রক্ত আর পোলার রক্ত একই দেখা যায়। গতকালকে হঠাৎ করে ফেসবুক খুলতে খুলতে দেখতেছি আমেরিকা থেকে এক ইউটিউবার, আমেরিকা নাকি ইউটিউবার,
ও বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার উপর রিসার্চ করে। হে কইতেছে আজ থেকে 150 বছর আগে বাংলাদেশটা কি বৌদ্ধদের ছিল ভাই। সে জায়গার ম্যাপ ট্যাপ কইরা কোথায় কোন মূর্তি ছিল, কি ছিল, ডায়াগ্রাম কি ছিল সব দেখাইতেছে, লক্ষ লক্ষ লোকে দেখতেছে। তখন আমি চিন্তা করলাম শালার কি একটা অবস্থা শুরু হইলো। এ তো প্রচার চতুর্দিকে, মানে এবার বৌদ্ধ, তো বৌদ্ধ কোন দিকে আছে ভাই? চায়না, বার্মায়। চায়না, বার্মায় বৌদ্ধ আছে। বার্মা, হ্যাঁ, বার্মা তো বুদ্ধিস্ট কান্ট্রি। বুদ্ধিস্ট কান্ট্রি। চায়নাতে 60% লোক নাস্তিক ভাই। জি, 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 বার্মা, মাত্র থাইল্যান্ড। 18% বুদ্ধিস্ট চায়নাতে। 90% বুদ্ধিস্ট দেশে মায়ানমার। হ্যাঁ, ওই যে ভাঙবো কইতেছে, আমরা তো মস্কারি করতেছি সবাই। আর এরা কিন্তু প্রপাগান্ডা ঠিক মতোই চালাইতেছে, কোথায় বৌদ্ধ বিহার, কোথায় বৌদ্ধ মূর্তি আছে এগুলো দেখাইতেছে আজ থেকে 100 বছর আগে নাকি। দেখুন ওই আমাকে অবস্থাটা কি ছিল না, আমরা সারাদিন খাইতেও ভারতের গাইল, উঠতেও ভারতের, ঘুমাইলেও ভারতের, কিন্তু স্বপ্ন যখন ঘুমাই না, স্বপ্নে দেখি যে তাজমহলে ঘুরতেছি রে, তাজমহল দেখতেছি। ওই কলকাতাতে যাই আমরা যে ডাব্বার মধ্যে চা খাইতেছি মাটির কলসে, জি, জি, জি। চা খাইতেছি, ওইখানে শাকাহারি খানা খাইতেছি। তারপরে ওই দিল্লিতে যাইতেছি, নিজামুদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করতেছি। স্বপ্নে কিন্তু সারাদিন ভারত দেখি। কারণ স্বপ্নে আবার আমেরিকা দেখতে হয় না, কারণ এখানে তো ভিসা আবার কঠিন, এইগুলো দেখা যায় না। কারণ দেখতে গেলে যদি ভিসা রিজেক্ট হয়ে যায়, এ স্বপ্নের মধ্যেও দুঃখ পাবো। এই জন্য ভারত দেখি স্বপ্নে। কিন্তু সকাল থেকে ঘুম থেকে উঠটা শোয়ার এক পর্যন্ত গালাগালি সব ভারত। আবার রাইতের বেলা ঘুমানোর সময় যদি বউ নিয়ে বা বান্ধবী নিয়ে ঘুমান, তাহলে জিনিসও আনতে হবে আমগো ভারতের, এটা ছাড়া চলে না। তো এই আমাদের জাত, ভারতরে আপনি বদলাইতে পারবেন না। ভারত বড় দেশ, এইটা ঠিক যে আপনি ভারতের সাথে কথা বলতে পারেন, ঝগড়া করতে পারেন, ভাই ভাই হিসেবে ঝগড়া করতে পারেন যে আমাদের এইটা লাগবে, আমাদের থেকে এটা নিতে হবে। কিন্তু ভারতরে আপনি একেবারে সাইড করে দিতে পারবেন না। আমার চিকিৎসার জন্য ভারত দরকার, আমার শিক্ষার জন্য ভারতের দরকার। আর এই যে কওমি মাদ্রাসার যেসব হুজুরেরা লাফায়, দেওবন্দ মাদ্রাসার ওস্তাদ সব ভারতে। ভারতের থেকে দেওবন্দ মাদ্রাসাতে শিক্ষা নিয়ে আইসা বাংলাদেশে বসে আছেন ওনারা ফতোয়া জারি করেন। আপনারা যাবেন কই? ওই যে একটা কথা আছে না যে আমি এখানে ঠিক তোমরা মতো শুনতে ভারতের কোন কোন বুঝতে অবদানকে পারছি। অস্বীকার করবে, কোন অবদান অস্বীকার করবে? ধন্যবাদ মাসুদ ভাই। পাকিস্তানে হলো 0%, আর চাইনাতে গিয়েছে 0.234, 0 বুঝতে তো কি বলছি, মানে এর চিকিৎসা করতে গেছে। পাকিস্তানের 0, আর চাইনাতে হলো 0.1234 সর্বোচ্চ 5, তাও না আরো কম, 1-2, 0.123 এরকম, মানে যায় নাই বললেই চলে চাইনাতে। তো পাকিস্তানে তো 0 যায় নাই। কি করেছে তারা? চিন্তা করছে যে ওই যে আমাদের জামালপুরে আরেকটা কথা, চান্স পাইছি যখন জামালপুরে, কয় হায়দার ভাই আর যদি, কয় শেখ ফরিদ, হায়দার ভাই আর যদি এই কি আমাদের রাশেদ ভাই আর যদি মাসুদ ভাই যদি তোরা চড়াই, কয়টা চর সহ্য করতে পারবি? যে যখন মার্শাল আর্ট প্র্যাকটিস করতাম তখন চড়াইলে 7-8টা 5-6টা সহ্য করতে পারতাম, এখন হয়তো 2-3টা 2-1টা সহ্য করতে পারবো। যদি হাত পা বাইন্দা বিড়ায় তাইলে তো যত দিতে পারে ততই সহ্য করতে পারবো। তো যখন ভিসা পায় নাই তখন তার কিছু করার নাই। যখন পীর সাহেবের পানি পড়া আর হইলো আল্লাহ আল্লাহ জিকির করা ছাড়া তো কোনো উপায় নাই। তখন কোনো উপায় ছিল না। উপায় না থাকলে যা হয়, করোনার সময় কেউ যেমন যায় নাই তেমনি ঘটেছে, চিকিৎসা করতে যায় নাই। তবে আমার কাছে শত না, এই 2 বছরে অন্তত 1000 বার ফোন আসছে প্রত্যেকজন মুসলমান, এবং এর 95% হইলো বিএনপন্থী, যে ছোট ভাই বা বড় ভাই বা কাকা বা মামা বা কালু বা আঙ্কেল বা ভাইয়া বা বাবা, সোনা, ময়না, বাগিনা, ভাতিজা, ইন্ডিয়া কবে ভিসা খুলবে? মানে এটা উত্তর দিতে শেষে আমি ওগুলো আর উত্তরই দিতাম না, এখন কি উত্তর দিব? বুঝতে পারছেন তো? তারা ভিসার জন্য দোয়া করছে মনে কবে খুলবে এ আশায় বসেছিল। কারণ এই বাংলাদেশের যারা বলে যে ভারত এটা যদি ভিসার সেন্টার না খুলে ভারত লস করবে, কোনো সন্তানে ভারতের কিছু তো লস হবেই, কিন্তু বাংলাদেশের যে লস হইতে এটা কেউ বলে নাই। এই যে ভিসা সেন্টারকে কেন্দ্র করে বাংলাদেশের যে কত টাকা আয় রোজগার হয়, কত মানুষ যে না খেয়ে মরতেছিল এই ভিসা না খোলাতে, সবচেয়ে বেশি দোয়া করতেছে কারা? যারা ভিসা সেন্টারে, যারা এই ভিসার দালালি করে, যারা ভিসার প্রসেসিং করে, তারা কি, তাদের মনের অবস্থা কি আমাকে এটাকে বলেন? তারাও কি, তাদেরও আত্মীয় স্বজন দেখেছি আমি তো 3 জনকে চিনি যারা এইটা করেই খায়,
ভারতের ভিসার দালালি করে খায় বা ফর্ম পূরণ করে খায়। মানে এখন বুঝেন তাহলে অবস্থা কি? যদি ওইটা ক্যামেরা না থাকতো তাহলে তার পায়ে ধরে দুইজনে চিকরাচিকরি করতো। আমি নিজের চোখে দেখেছি। ভিসা অফিসার না না রাষ্ট্রদূত ক্যামেরা না থাকলে কইতে যে আমরা বলি নাই প্রপাগান্ডা সব আওয়ামী লীগ। না, দুইটা একটা হলো বলি নাই তো বলতোই, কিন্তু ধরতো কিন্তু পায়ে ধরে কান্নাকাটি করতো, স্যার আমার ভিসাটা দেন। ক্যামেরার সামনে তো স্বীকারই করতো না। আর আপনি যে বলেন জামাত মনে হয় না, চেহারায় কি মনে হয়? আচ্ছা, আমাদের তিনজনকে দেখে কেউ কি ভুলেও বলবে এরা জামাত করে? বলেন আপনি। এই তিনজনের চেহারা দেখে বোঝা যায় যারা জামাত করে? কখনোই বোঝা যাবে না, কেউ অনুমানও করবে না। মানে আপনারা দুজন যদি জামাত করেন না তাও বিশ্বাস করবে না মানুষ। আর তাদের চেহারা সুরাত লেবাসটা এরকমই, দেখেই মনে হয় যারা জামাত ইসলাম করে না হেফাজত। আমার ধারণা আরো চরমনাই পীরের মুড়িদেরা, দাড়ির যে সাইজ চরমনাই পীরের মুড়িদে মনে হয়েছে আমার। আর বোর্ডারে অবশ্য মনে হয়েছে জামাতে তালিম টালিম করে। আমার অনুমান ভুল হইতে পারে, তবে এরা যে জামাতপন্থী বা চরমনাইপন্থী বা হেফাজতপন্থী এতে কোনো সন্দেহ নেই। এরা এরা এমনি কিন্তু পায়ে ধরতো, বুঝতে পারছেন? না ক্যামেরা না থাকলে পায়ে ধরে বলতো। আপনি বলছেন না যে ক্যামেরা না থাকলে তো আমি বলি নাই। আরে ভাই, পায়ে ধরতো ক্যামেরা না থাকলে। অবশ্য পরে এসে বলতো যে না 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 আমি তো যাইনি। আমাকে ফেরেশতারা এসে ওই যে আছে না একটা কি যেন ওর নাম, আরে সাহাবাজ কি যেন একটা হুজুর আছে না ক্যাপ পরে জামাতে, ফুটবল খেলে ৯০ সালে। ও হ্যাঁ তারেক মনোয়ার আজারি মিজানুর রহমান। ট্রাক্টর মনোয়ারের মতো কইতো যে জিনে আইসা আমার পাসপোর্ট নিয়ে গেছিল আর ভিতর থেকে ভূতে সিল মেরে দিছে, আমি ভিসা পেয়ে গেছি। আমি তো যাইনি। এটা বলে ফেলতো, কোনো সন্দেহ নেই। কারণ জামাতের পক্ষে এরকম ঠাড়া ভরা মিথ্যা কথা বলা সম্ভব। আপনি যেটা একটা কথা বলেছেন যে এরা এরা খাবে, গালি দিবে সারাদিন, ভারতের ঘুমের থেকে উঠে গালি দিবে, ভারতের ঘুমেতে যাওয়ার আগেও গালি দিবে ভারতের। চিঙ্কু মামদের কি কাজ? বাংলাদেশের পেয়ারা পাকিস্তানি আর চিঙ্কু মামদের কাজ হলো বঙ্গবন্ধু, আওয়ামী লীগ, শেখ হাসিনা, ভারত, হিন্দু। দিনে ৫ বার নামাজ পড়লে তাহাজ্জুদ ৬ রাকাত, ৬ বার যদি তারা নামাজ পড়ে তাহলে ১২ বার ভারত, হিন্দু, আওয়ামী লীগ, শেখ হাসিনা, বঙ্গবন্ধু এগুলোকে গালি দেয়। এটা দিয়ে ঘুমাইতে যায় এবং ঘুম থেকে উঠে আবার এই কাজই শুরু করে। নাহলে এদের ওই যে কষা জাহিদের মতো পায়খানা টায়খানা হয় না, হাগামোতা কষা হয়ে যায়। এটা বললে মনে করেন যে ওই যে গ্রামের কিছু লোক আছে কিন্তু টয়লেটে গেলে বিড়ি নিয়ে যায়, বিড়ি নিয়ে যায়, বুঝতাম না বিড়ি কেন। বিড়ি না খেলে না তাদের এই বিষ্ঠা ত্যাগ হয় না, মানে মল ত্যাগ করতে পারে না। তো এরাও যখন এদের হাগামোতা বন্ধ হয়ে যায় তখন একটু বেশি বেশি বলে, ভারতের গালি দেয়, শেখ হাসিনার গালি দেয়, আওয়ামী লীগের গালি দেয়, হিন্দুরের গালি দেয়, বঙ্গবন্ধুর গালি দেয়, আওয়ামী লীগের গালি দেয়। দিলে দেওয়ার পরে তখন এদের টয়লেট হয়। এদের চিঙ্কুবাম আর হলো এই যে পেয়ারা পাকিস্তানি মোল্লা মৌলভী বা মোল্লা মৌলভী ছাড়া আমার মতো করতে আলাদারও একই কাজ। এটা স্বাভাবিক, এরা এটা করবে। আবার ভারত ছাড়া চলবে না। সকালে উঠে মনে করেন যে ফেয়ার অ্যান্ড লাভলি ইন্ডিয়ান মাখবে, তার আগে আবার যে ব্রাশটা করবে, ওই ব্রাশটাও যে করছে ওটা কোলগেট ইন্ডিয়ান, ঠিক আছে? ওটা কোলগেট, ওই টুথপেস্টটা। তারপরে যখন মাউথ ওয়াশ সেটাও ইন্ডিয়ান, ফেস ওয়াশ নাকি কি বলে ওটাও ইন্ডিয়ান। তারপরে ফেয়ার অ্যান্ড লাভলি আরও ক্লিম। শুধু তাই না, ওই শ্যাম্পু গোসল করার সময় যে শ্যাম্পু লাগাইছে ওইটাও ইন্ডিয়ান। শুধু তাই না, ওই যে শরীরে যে সাবান লাগাইছে শরীরের সব অঙ্গে সেটাও ইন্ডিয়ান। এমনকি ওই যে তারপর সকালে যে নাস্তা করছে ডিম ভাজিটা খাইছে পেঁয়াজটাও ইন্ডিয়ান, এমনকি মরিচটাও ইন্ডিয়ান, কখনো কখনো ডিমটা আন্ডাটাও ইন্ডিয়ান। খায়া দেয় সেরে বদবায়ু যখন ত্যাগ করে পাকিস্তানি যখন বদবায়ু ত্যাগ হয় তখন ওটা পাকিস্তানি গ্রেন বেরোয়, বুঝতে পারছেন? এই হলো সমস্যা। হাঁচি দেয় তখন পাকিস্তানি গ্রেন বেড়ায়, সে স্যান্ড বাড়ায়, এটা হলো সমস্যা। এরা গালি দিবেই, দেওয়ার পর আবার সেই ভারতের কাছে যাবে। আপনি দেখেন পাকিস্তান এম্বাসি তো ভিসা মুক্ত, বাংলাদেশ বর্তমানে ভিসা মুক্ত। আপনি ৫০টা লোক দেখেন তো একদিন দেখান যে ৫০টা লোক যাইতেছে, হারিকেন লাগায়ও খুঁজে পাবেন না, হারিকেন লাগায়ও না। এই যে এত পাকিস্তান প্রেম, ১,০০০ মুসলমান, বাংলাদেশি মুসলমান পেয়ারা পাকিস্তানি, মানে জামাত একটু ঘুরে আসুক না, দেখবেন এর মধ্যে ২০টারে থাপড়াবে আর ১০০টারে ঘেটে ধরে ঘুরাবে, আর ঢুকতে পারবে না এরা। যাক না, দেখি যায় ভিডিও দেখ যে এই যে পাকিস্তান আসছে, যাবে না। আপনি যদি প্লেনে টিকিট কাটে দেন তাও যাবে না। কেন যাবে না জানেন? গোপন কথাটা বলবো। কারণ ভারতের সিল পড়লে ইধার কা উধার কা যা সাকতা হ্যায়, ভুলে যদি পাকিস্তানি সিলটা পরে ইহ জন্মে কবরস্থানে গেলে ওই বিষয় নিয়ে যেতে পারবে না, শ্মশান ঘাটে গেলে ওনে যাইতে পারবে না, কবরস্থান যাইতে পারবে না। সেই জন্যই জাতে মাতাল তারা ঠিক বাংলাদেশের বাঙ্গ মুসলমানরা না, পেয়ারা পাকিস্তানি মুসলমান, জামাতি মুসলমান, হেফাজতি মুসলমান না, চর্ম নাই এবং চর্ম ছাড়া চর্ম আলা মুসলমান, বিএনপি, হেফাজত, আমার ভাবির পোলারা জাতে মাতাল তালে ঠিক পুরাই জামালপুরে বাংলা। এরা ডিমের হালি ৫টায় কিনবে, ৩টায় বেচবে, জীবনেও পাকিস্তানে যাবে না। কারণ জানে সিলটা লাগলেই আর জীবনে কোনোদিন কোনো দেশে, এমনকি দুবাইতে যাই, সৌদি আরবে যেতে পারবে না। এই ভয়ে ওইখানে যাবে না। কারণ সারা পৃথিবী জানে যে পাকিস্তান একটা যে খচ্চর রাষ্ট্র, এটা সারা পৃথিবী জানে। পাকিস্তান এমনই ভালো, বাংলাদেশের বাঙ্গুরা এমনই একটা দেশকে ভালোবাসে,
এমন একটা দেশ যাদের দিল কা ধড়কন পাকিস্তান, পাকিস্তান, পাকিস্তান। দিল দেখবেন যাদের এখানে হাত দিবেন, কান পাতবেন, পাকিস্তান, পাকিস্তান, পাকিস্তান। আল্লাহু, আল্লাহু করবে না। ভগবান, ভগবান তো করবেই না। আল্লাহু, আল্লাহু করবে না। রুহ নাকি আল্লাহ, আল্লাহ ডাকে। অথচ পাকিস্তান, 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 পাকিস্তান এগুলা ডাকবে। বুঝতে মধুদি, মধুদি, মধুদি। এদের হার্টবিট হলো মধুদি, মধুদি, পাকিস্তান, পাকিস্তান। কিন্তু জীবনে ওই দেশে যাবে না। এত পাগল হয় নাই। আর তাদের মগজে যার একটা দেশ আছে অন্য তো নামই নিবে না। ওই দেশের ভিসা ফর্ম পূরণ করবে না ভুলেও একবার। সে দেশটার নাম বলবো, রাগ করেন না। সে দেশটার নাম আফগানিস্তান। বুঝতে পারছেন? ওই আফগানিস্তানের এরা ভিসা ফর্ম পূরণ করবে না। পাকিস্তানে ভুলে ভিসা ফর্ম পূরণ করতে পারে। কিন্তু ওইখানে যাবে না। জানে যে ওইখানে যদি যায় তাহলে বাংলাদেশেও ফিরতে পারবে না। বুঝতে পারছেন? বাংলাদেশের মানুষের হৃদয় দিল কা ধড়কন হলো পাকিস্তান। আর মগজে হলো আফগানিস্তান। কিন্তু যেতে চায় কোথায় জানেন? ইতালি, আমেরিকা, কানাডা, রাশিয়া, নিতেন পক্ষে ভারত আর হলো জাপান। কিন্তু মগজে কিন্তু দিল মে পাকিস্তান, মগজ মে আফগানিস্তান। অদ্ভুত ব্যাপার। বাংলাদেশের মানুষের চরিত্র, এরা যাহা বলে তাহা করে না, আর যাহা করে তাহা বলে না। যেমন ইন্ডিয়া বয়কট, ইন্ডিয়া বয়কট, ইন্ডিয়া বয়কট। হায়, 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 আস্তাগফিরুল্লাহ। ইন্ডিয়ান লোক এই যে আজকেও ওই যে টাকলা ফুয়াদ নাকি ওই যে আরেক ব্যারিস্টার আছে কি শাহরিয়ার নাকি ওই যে কেসকি বান্দির পোলা অরিজিনাল, তারা নাকি বলেছে যে এখন নাকি ওই যে আরেকটা আছে জেড আই খান নামে আরেক পেয়ারা পাকিস্তানি আর্মি অফিসার আছে রিটায়ার্ড, যার বুদ্ধি হাঁটুর নিচে না পায়ের নিচে ছিল, সেও বলছে যে এখনো ভারতের 50% লোকের পায়খানা করে রাস্তায়, মানে টয়লেট নেই। তাহলে ওই ডেল যে এইচ খান, জি ডেল খান, এইচ খান। জি ডেল ইস খান না, ডেস্টিনি ইস খান হইলে ভালো হইতো নামটা, মিলতো কাজে কর্মে কথায় মিলতো, ডেস্টিনি ইস খান। যাই হোক, তো ডেস্টিনি ইস খান যে বলেছে, দেখবেন যে এরা তাহলে ওই যে যেই দেশের মানুষ রাস্তায় হাগে, যেই দেশের মানুষ গরুর মদ খায়, যেই দেশের মানুষ গরিব কিচ্ছু বোঝে না, হিন্দু মানুষ মূর্তি, ওই দেশে কেন এদের যাইতে হবে আমাকে বুঝায় বলেন। এই যে এত সিকরা সিকরি করলে, এত এত তারা মিছিল করলো, মিটিং করলো, ইন্ডিয়া যাব না, ইন্ডিয়া যাব না, কিন্তু সেইখানেই যাইতে হইতেছে বেহায়ার মতো। আবার এটা জায়েজ করার জন্য বলতেছে ইন্ডিয়ার আর কোনো উপায় ছিল না, আমাদের যদি ইন্ডিয়া ভিসা না দেয়, ইন্ডিয়া না খেয়ে মারা যাবে। ভাই তুমি যাও না, তোমার তো কানটা ধরে টেনে নিয়ে জানাই, বা পিএল দিয়ে দিয়ে তো নিয়ে যাইতেছে না, তুই কলকাতায় আয়, তুই দিল্লিতে আয়, তুই চেন্নাই আয়। আমরা তো পিএলও দেয় নাই, কান ধরেও টানে, যান কেন যায়েন না? ভিসা ফর্ম ওই যে স্লট নেওয়ার জন্য তো আপনাকে পিএল দেয় নাই যে নিবি না কে, বলেন নাই তো, আপনি যান কেন ভাই? একটু হায়া লাজ থাকার দরকার তো। অবশ্য যারা পেয়ারা পাকিস্তানি হয় তাদের একটু হায়া লাজ কমই থাকে। আমারও যদি পাকিস্তান 10 কোটি টাকা দেয় যে তুই পাকিস্তানে, আমি তো যাবো না। মাগনা তো দূরের কথা, টাকা 10 কোটি টাকা দিলেও তো আমি যাবো না। যাবো না তো যাবোই না। কিন্তু এরা দেখেন সারাদিন গালি দেয়, আবার ভারতের ভিসার জন্য লাইন ধরে, হাতে ধরে, পায়ে ধরে। কি আর বলবো, শুক্রিয়া জানাইলাম পাকিস্তানকে। আপনি শুক্রিয়া পাকিস্তান, শুক্রিয়া তুমি যে বাংলাদেশের এই সমস্ত বঙ্গু বেইমানদের চতুর্থ তৃতীয় শ্রেণীর নাগরিক বানিয়ে রেখেছো, এই জন্য তুমি মেথর বানায় রাখছো, মুসি বানায় রাখছো, ঠিক আছে, চাপরাশি বানায়, খুব ভালো কাজ করেছো। বাংলাদেশের ওই পাকিস্তান বুঝতে পারছে যে বেইমানকে কখনো জায়গা দেওয়া যাবে না। কিন্তু বাংলাদেশে আজকে বেইমানেরা সংসদে, বাংলাদেশে আজকে বেইমানের এমপি, বাংলাদেশ বিরুদ্ধে বেইমানের আজকে মন্ত্রী। এটা আমাদের জাতির দুর্ভাগ্য। এই বাঙ্গুরা পাকিস্তানকে দেখেও শিখলো না যে যারা দেশ বিরোধী বেইমান তাদের সাথে কি ট্রিট করতে হয়। এই ব্যাপারে চেঙ্গিস খান ছিল মারাত্মক। সে বেইমানদের কখনো, বেইমান যদি উপকার করতো তাকে ক্ষমা করতো না। একবার তিনি একটা দুর্গ দখল করতে পারছিলেন না, বহু কষ্টে। চেঙ্গিস খান তো জানেন কত নির্মম, এত নির্মমতা দেখানোর পরেও সে যখন দুর্গে ঢুকতে পারতেছিল না, কারণ তার শহর দখল করা সে দুর্গ পারে না, পরে দেখলো একটা তীর আসলো, তীরের মধ্যে ছিল মানচিত্র। সে মানচিত্র দেখে যে মানচিত্র, বুঝলো যে এটা ভেতরে ঢোকার সহজ পথ। ওই মানচিত্র ফলো করে তারা সত্যি সত্যি সেই দুর্গটা দখল করে, আমার নাম এই মুহূর্তে মনে নেই। তখন তারপরে ঘোষণা করে যে কে আমাকে এই মানচিত্রটা দিয়েছিল তাকে আমার সামনে আনা হোক। চেঙ্গিস খান বলল, কে আসো, হাত উঠাও। হাত উঠাইলো, দেখে একজন মেয়ে। মেয়েটা বললো যে তুমি কে? বললো যে আমি এই রাজকন্যা। কেন তুমি দিলা? সে একটা মেয়ের ছেলের সাথে প্রেম করতে, বাপে তারে বিয়ে দেয় নাই। এই দুঃখে তার ওই মানচিত্রটা চেঙ্গিস খান বললো এর আগে বেশি নির্যাতন করে মারো, যে তার বাপের সাথে গাদ্দারি করছে, জাতির সাথে তার ভয়ঙ্কর রকম শাস্তি দাও। চেঙ্গিস খানের অরিজিনাল নাম তিমুজি। সে তার বন্ধুকে সবচেয়ে কম শাস্তি দিয়ে মেরেছিল। বন্ধু গাদ্দারি করেছিল তার বাসায়, বন্ধুকে বলেছিল তাকে মেরে ফেলা হবে, সে কি শাস্তি চায়। তখন সে বললো যে তুমি তো আমার বন্ধু সহকারী, তোমার যুদ্ধে অনেক ছিলাম, তাহলে তুমি আমাকে কম শাস্তি দিয়ে মারো। কারণ চেঙ্গিস খান কাউকে ওই মনে করেন কাউকে ফাঁসি দিয়ে মারবে না, বা তরবারি দিয়ে মারবে না, এক ঘা দিয়ে মারবে না, নৃশংসভাবে হত্যা করবে। নারী হইলে আগে তাকে ধর্ষণ করবে, তারপরে তাকে নির্মমভাবে ধর্ষণ করবে, তারপরে তাকে টুকরো টুকরো করবে নারী হইলেই। তাহলে তার বন্ধুরা জানে কি নৃশংস, তখন বললো যে দোস্ত আমার
সহজ কি সহজ শাস্তি? কয় তুমি যেটা ভালো মনে করো সহজ। তখন বলল আমার বন্ধু যেহেতু আমি উল্টা হয়ে দাঁড়ালাম, তোমরা খুব সহজ শাস্তি দাও, সহজ শাস্তিটা শুনবেন ঐতিহাসিকভাবে এটা লিখিত। তার বন্ধুরে কার্পেট দিয়ে পেঁচায় পেঁচায় মারছে, কার্পেট দিয়ে পেঁচাইতে পেঁচাইতে মানে কিরকম, মানে এটাই নাকি তার সবচেয়ে সহজ মৃত্যু। মানে বেঈমানদের শাস্তি, সে বেঈমানকে ক্ষমা করে নাই। কিন্তু বাংলাদেশ হলো উল্টা, বাংলাদেশটা হলো পুরো বেঈমানদের রাজত্ব। তার জন্য আজকে আমার ভাবির পোলারা, অনুরোধের আসরের এমপি, জামাতের আমির, মুসলেখা দিয়ে হোক, দাসত্ব করে হোক, যেভাবে হোক, আর ওয়াকারে কাঁধে চড়ে হোক, আর কুলে উঠে হোক, আর যেভাবে উঠুক, ঠিক আছে, তারা এখন বিরোধী দলীয় নেতা। আর কিছু রাজাকার আলবদর সরাসরি বিএনপির মন্ত্রী হয়ে গেছে। এটা বেঈমান বাংলাদেশের পক্ষে সহ আরেকটা দেশ আছে, নাম বলবো? এটা বললে কেউ কেউ গুসা করতে পারেন, আমার কিছু শুভাকাঙ্ক্ষী। আরেকটা দেশের নাম হলো ভারত। সেইখানেও যারা ভারত বিরোধী তারা ওই দেশের এমপি মন্ত্রী হয়েছে, ক্যাবিনেট মিনিস্টার হয়েছে খোদ ভারতে। যারা পাকিস্তান চেয়েছে, যারা পাকিস্তান বানানোর জন্য জান দিছে, মাল দিছে, টাকা দিছে, পয়সা দিছে, নৃশংসতা করেছে, করিয়েছে, তারা পাকিস্তান যায় নাই, তারা ভারতে থেকে গেছিল। আরো বিস্ময়কর ব্যাপার, এরা কংগ্রেসে যোগ দিয়ে ক্যাবিনেট মিনিস্টার হয়ে গেছে। এই বাংলাদেশ আর ভারত ছাড়া পৃথিবীতে কখনোই কোনো দেশ বিরোধীকে দেশের নেতৃত্ব দেওয়া অত দূরের কথা, মন্ত্রিত্ব দেওয়া অত দূরের কথা, তাদের সরকারি চাকরি কোনোদিন দেয় নাই। তাদের সিটিজেনশিপ ছিল দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে। আর এই বাংলাদেশ আর ভারত হলো দুইটা রাষ্ট্র পৃথিবীর যেখানে বেঈমানদের জায়গা দেওয়া হয় এবং তারা ক্ষমতায় যায়। এর চেয়ে লজ্জার আর কি থাকতে পারে? তো পাকিস্তান যে কাজটা করেছে, ৭১ সালের পরে যারা গেছে, যে বেঈমান বাংলাদেশে চলে গেছে, এই বেঈমানদের সবারই চলে যাওয়া উচিত, বের করে দেওয়া উচিত, পাকিস্তান দেওয়া উচিত। চাপরাশি হয়েছে, এটা ভালো হয়েছে। কারণ এদের এরা তো এটাই চায়, এই বাংলাদেশের বঙ্গরাও তো চায় পাকিস্তানিদের জুতা মুছতে এদের খুব ভালো লাগে। এদের পাকিস্তানিদের কাছে এদের মা বোন ভাগ্নিকে শোয়াইতে ভালো লাগে। আপনি তো ফিরাইতে পারবেন না। এটাই আমাদের জাতির দুর্ভাগ্য। সেই জন্য আজকে বাংলাদেশের দশাই। সেই জন্য বাংলাদেশের রিজার্ভ যখন বিএনপি ২০০৭-এ কত রাখিয়ে গেছিল, শেখ হাসিনা কত রাখিয়ে গেছে, আর এখন কত আছে হিসাব করে দেখেন। এই সেই বাংলাদেশ, যে বাংলাদেশকে নিয়ে খোদ পাকিস্তানের চলমান সংসদে লাইভ পাকিস্তানি নেতারা বলেছে, সিঙ্গাপুর নেহি হামে বাংলাদেশ বানা দো, হামে বাংলাদেশ বানা দো। কিন্তু এটা বাংলাদেশের বঙ্গুদের, যে দাদা বলে বঙ্গু, আমি বলি বাঙ্গু, বাঙ্গুদের আর সহ্য হচ্ছিল না। কারণ তাদের নাজায়েজ পিতা, তাদের নাজায়েজ পিতার বদনাম তারা সহ্য করতে পারে নাই। শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ করেছে, শেখ হাসিনা সরকার পতন ঘটেছে বিদেশি শক্তির সহায়তায়। তার নাম দিয়েছে জুলাই বিপ্লব, জুলাই সন্ত্রাসী হয়ে গেল জুলাই বিপ্লব। কিন্তু সেই বিপ্লবের নেতাকে আজ পর্যন্ত জানলাম না। একজনকে মাস্টার মাইন্ড বলছে, সে এখন নিজে অস্বীকার করে, না না আমি তো মাস্টার মাইন্ড না। ঠিক আছে, এখন বলতেছে বাংলাদেশের সবাই মাস্টার মাইন্ড, ওই যে শিবিরের নেতার মতো। কয় শিবিরের নেতা তো ধরা পড়েছে লুচ্চামি করে, আবার পেট বানাইছে, পেট ফালাইছে। এখন বলে এটা তো নবীরাও করতো, সাহাবিরাও করতো। ওইরকম এখন ভাবির পোলা বলে বাংলাদেশের সবাই এখন মাস্টার মাইন্ড। ওই যে গাল ফোলা, আমার ভাবির পোলা একটা আছে না, মাহফুজ নাকি, ঠান্ডা মাউস, পেট ফোলা, গাল ফোলা, গাড় ফোলা, মমিসিং পাশা এখন ফুইলা মমিসিংহে পাউরুটি হয়ে গেছে। আমার ভাবির গালের আগের সিনটা ছবিটা দেখলে আমার হাসি আসে। আমার আগের ছবি দেখলে হাসি আসে, আর এখন করছে। আগে ছিল আমার ভাবির পোলা ছিল এরকম এরকম ছিল, ঠিক আছে, পেট ছিল নিচে, থাকতো শিবিরের কাছে, লোকাল বাসে। আমার কথা না, বিএনপির খালেদা জিয়ার চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টার কথা, আমার কথা না এটা। যে থাকতো এরা লোকাল বাসে, চলতো লোকাল বাসে, খাইতো শিবিরের মেসের ডাইল ভাত, গালে এরকম এরকম পেট। আর এখন আমার ভাবির পোলার পেট দেখলে মনে হয় 11 মাস। এখন আমার ভাবির পোলার পেট মানে ঘাড় দেখলে মনে হয় যে ঠান্ডা হয়ে গেছে। আমার ভাবির পোলা পশ্চাৎ দেশ দেখলে মনে হয় যে ময়মনসিংহে পাউরুটি হয়ে গেছে। বুঝতে পারছেন? তো জনগণও তৈরি হচ্ছে। এই যে আমার ভাবির পোলাদের এটা একটু আগে একটু ব্যথা-ট্যাথা কম পাইতো, এক পাড়াতেই ফটকা মাছের মতো ফাইটে যাইত। এখন একটু সময় লাগবে আরকি। ভালো হয়েছে, যার যা কপালে যা আছে, সমস্যা নেই, চলতে দেন। তবে আপনি যেটা শিরোনাম দিয়েছেন যে, যে আ এরা কেন ইন্ডিয়ান এম্বাসির দিকে যাচ্ছে? কারণ এছাড়া আর কোনো বিকল্প নাই। উপরে যতই চেঁচামেচি করুক, আমি বাপ মায়ের সাথে যতই চেঁচামেচি রাগ দেখাই, যতই রাগ করে শ্বশুরবাড়ি যাই, শ্বশুরবাড়ি যতদিন বাজার করবো ততদিনই ভালো থাকবে। কিন্তু বাপের বাড়ি ফিরে আসতেই হবে। শীতে কথা বলতো এবং তাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজও ছিল ফার্সি। এমনকি ধর্মে ছিল তারা শিয়া, সুন্নির দৃষ্টিতে শিয়ারা কাফের। আরেকটা কথা বলি, মুঘল কোনো শাসক এতই মুসলমান ছিল, এত ইমানদার ছিল যে তারা জীবনে হজ করেনি। কিন্তু বাংলাদেশে যারা ভাত পায় না, সে জমি বন্ধক দিয়ে অথবা সুদে টাকা নিয়ে, পিয়ন অ্যাডভান্স টাকা নিয়ে, ঠিক আছে, লোন তুইলা, তারপর সে বা ঘুষ খায় হলেও তারা হজে একবার হলেও যায়, অস্থির থাকে। বাংলাদেশে যত কাম করুক, দেখবেন যে একজন দেখলাম কালকে একটু বুক বের করে রেখেছে, নারী নিচে হাফ প্যান্ট পরা, বলে আমি তো 5 ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদ নামাজও করি। তারাও হজে যায়। কিন্তু মোগল শাসক কোনোদিনই হজে যায় নাই, কারণ তারা আত্মীয় স্বজন ভাই বোন কাউরে সারা বিশ্বাস করতো না।
এটা মনে রাখতে। আর তাজমহলের প্রশ্ন বললেন, আরেকটা তাহলে যোগ করি। এই তাজমহল ব্রিটিশেরা নিলামে তুলেছিল বিক্রি করে ফেলার জন্য। মানে আয় তো হতোই না ব্রিটিশ আমলে। এটাকে ব্রিটিশ আমলে মুসলমানরা দেখতে যাইতো না, তাজমহলকে ঘেন্না করতো। আপনাকে ইতিহাসটা বললাম, ব্রিটিশরা নিলামে তুলেছিল, নিলামে নেওয়া লোক ছিল না এই তাজমহল। ওই ভারত স্বাধীন হওয়ার পরে, স্বাধীন না, ভারত টুকরো হওয়ার পরে, ভারত ভাগ হওয়ার পরে, স্বাধীন ভারতে এই কংগ্রেস সরকার আসছিল বলে তাজমহল পরিচিতি পেয়েছে, নাহলে এটা পরিচিতি পেত না। আর একটা জিনিস বলি, তাজমহলের চাইতে এখন বেশি আয় হতে যাচ্ছে ওই যেটা রাম মন্দির বানাইছে, যেটা নিয়ে আপনাদের চুলখানি আছে, সেখানে আয় এখন বেশি হতে যাচ্ছে। খুব শীঘ্র আগামী 10 বছর পরে তাজমহলকে পিছনে ফেলে দিবে, তার চেয়ে বেশি আয় সেখানে হবে, এটা আপনি নিশ্চিত থাকেন। আপনারা হয়তো জানেন না যে কুম্ভ মেলায় 50 লক্ষ লোক সারা বাংলাদেশের লোক তাবলিগে যায়, তাই বলেন দুনিয়া সবচেয়ে বড় দুনিয়া সবচেয়ে বড় জমায়েত। কুম্ভ মেলাতে ভারতের প্রয়াগরাজের যে নৈনিতালে যে কুম্ভ মেলা হয়, সেখানে 50 লক্ষ শুধু বিদেশি যায়, ভারতীয় না। এটা মনে রাখেন, তাহলে এখন বুঝেন আয় কোথায় বেশি হয়। আর এই তাজমহলে গর্ব করার কিছুই নাই, মুসলমান হিসেবে আপনি গর্ব করতে পারেন না, কারণ সেখানে ওটা ইসলামে, তাজমহলটা হচ্ছে একটা কবরের উপরে স্মৃতিচিহ্ন। আর ইসলামের দৃষ্টিতে এটা ভেঙে ফেলতে হবে। কবরে যদি আপনি দেয়াল করেন সেটাই ভেঙে ফেলতে হবে, আর তো তাজমহলটা তো ভাঙবেই। ভারত যদি কোনোদিন হয়েছে, আপনারা বলেন না যে জোয়াতুল হিন্দ করবেন, জোয়াতুল হিন্দ হলে প্রথমে তাজমহল আপনারাই ভাঙবেন, সবার আগে আজমির শরীফ আর তাজমহল ভাঙবেন, ওইটা আমরা জানি। দিল্লির মাজার ভাঙবেন, ওটা আমরা জানি। আরেকটা কথা হলো, এই তাজমহল যখন বানায় 22,000 মানুষকে 22 বছর গাধার মতো খাটাইছে, এরা কোনো ফাত্রামি করার আর জায়গায় পায় নাই, মানুষকে দরিদ্র করে। তার ওই যে বউয়ের, তাও কি বউ, তাজমহল প্রেমের প্রতীক, এটা আরেকটা ভণ্ডামি। কারণ তার বউ ছিল কতগুলো হিসাব করে নিয়েন, সে তার শালীরও বিয়ে করছে, এতই ভালোবাসে যে তার 1 ডজন বউ, 1 ডজন বউ আলা কিরকম মমতাজের ভালোবাসতো। ওইগুলো ওই তথাকথিত সম্রাটদের ফাত্রামি, তাই ওই টাকাগুলো অপচয় হয়েছিল, ওটা না হইলেই ভালো হইতো। আর কতগুলো মানুষকে বলা হয় মিথ আছে যে তাদের আঙ্গুল কেটে ফেলছে, সেটা আমি মিথ হিসেবে নিলাম, যেটা গল্প। কিন্তু সেখানে 22,000 শ্রমিককে 22 বছর কাজ করানোর কোনো মানেই ছিল না ওইটা বানানোর জন্য। আর ওইটা এত কিছু না, কয়েকদিন পরে এই তাজমহলে কেউ যাবে না। ওই কংগ্রেস সরকার এটা এমন ভাবে ছাপাইছে যে তাজমহলই তাদের সব না, এখন তাজমহলের বহু বিকল্প হয়ে গেছে। এবং তাজমহলের চাইতে বহু গুরুত্বপূর্ণ স্থান ভারতে রয়েছে, গুরুত্বপূর্ণ স্থাপনা, গুরুত্বপূর্ণ সৃষ্টি, আবিষ্কার না সৃষ্টি, গুরুত্বপূর্ণ সৃষ্টি ভারতীয়দের দ্বারা, ভারতীয় হিন্দুদের দ্বারা বহু কিছু বানানো আছে যা পৃথিবীর বিস্ময়। সেগুলো এখন সামনে চলে আসতেছে এবং সেগুলো তো আয় বেশি হচ্ছে, বুঝতে পারছেন? অবশ্য আমি গিয়েছিলাম তাজমহলে, তো ট্যাক্স দেওয়া, টাকা দিতে হয় বেশি, তো বাংলাদেশি পাসপোর্ট থাকলে ওইটা ইন্ডিয়ান বলেই চালাই দিছি, কম টাকা ফাঁকি দিয়ে বহুবার গেছি আর কি। যাই হোক, ওইখানে গেলে বুঝবেন, দেখেন তারা সৃষ্টি যেটা করেছে সেখানে অনেক ফাপড়বাজি আছে, ধর্মীয় দৃষ্টি ধরে চলবে না। আর বামপন্থী যারা আছেন তারাও চাপাটা মারতে পারবেন না, কারণ এইভাবে শ্রমিক নির্যাতন করছে। বামপন্থীরা ক্ষমতা আসলে তো সবার আগে একটু ঘুরাই দিবে যে প্রলেতারিয়েতের উপর নির্যাতন হয়েছে, সবার আগে তাহলে মুসলমানও ঘুরাবে, বামপন্থীরাও ঘুরিয়ে দেবে। বিজেপি সরকার আছে বলেই আছে। জি, ধন্যবাদ। না, না, এরকম কোনো বিষয় না যে পাসপোর্টে ভারতীয় ভিসা না থাকলে ইউরোপের ভিসা হবে না, এটা ভাই ঠিক না। হ্যাঁ, right. তবে এইটা ঠিক যে অনেক ইউরোপিয়ান কান্ট্রির ভিসা সেন্টার ভারতে, যার কারণে ওই ভিসা তুলতে হলে ভারতে যেতে হবে। যেমন একটা আছে রোমানিয়া, সবচেয়ে সহজ, 8 লক্ষ টাকা ইউরোপ। জি, রোমানিয়ার ভিসা তুলতে হলে ভাই আপনাকে এস্তোনিয়া, ভারত, লিথুনিয়া, ইস্তোনিয়া, লিথুনিয়া, চেক রিপাবলিক, এগুলোতে যাইতে হলে ভারত থেকে ভিসা তুলতে জি হবে। জি জি এছাড়াও আরো আছে ল্যাটিন আমেরিকার বেশ কিছু দেশ জি আছে, জি জি জি, ব্রাজিল, নিউজিল্যান্ড, আর্জেন্টিনা, এগুলো আর্জেন্টিনা, ভারত যেতে হবে। জি জি জি, তবে একটা না, 2টা 3টা দেশের যদি ভিসা হয় তখন যে ইউরোপ ভিসা দিতে চায় না। তার মধ্যে প্রথম নাম্বার আছে পাকিস্তান। এই দেশের ভিসা যদি কারো পাসপোর্টে পড়ে, ওরে ভিসা দিতে চায় না ইউরোপ আমেরিকা। তুর্কি এদরগানের দেশ, এইখানে গেলেও ভিসা দিতে চায় না। আহা, এই 2 দেশে ঢুকলেই দিলেন তো আপনি। না না না, আপনি কাফের রয়ে গেছেন। আপনি ইসলাম পাঙ্গো আর ভাঙ্গো, মানে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মুসলমানদের এই ভাঙ্গোদের হৃদয়ের খলিফার দেশের নামে এত বড় বদনাম করলেন। আপনি মিথ্যুক, আপনি ধোঁকাবাজ, আপনি সত্য বলেন না। ভাই, আমাদেরকে প্রতি 3 মাস অন্তর একটা করে ক্লাস নেওয়া হয় 4 ঘন্টার। জি, এই 4 ঘন্টাতে আমাদেরকে শেখানো হয় অ্যান্টি মানি লন্ডারিং। প্রতি হুম, 3 মাস অন্তর 4 ঘন্টার একটা ক্লাস। 1 ঘন্টা থেকে শুধু অ্যান্টি মানি লন্ডারিং নতুন নতুন আইন কানুন আসে, এগুলো শেখানো হয়। প্রতি ক্লাসে আমাদেরকে যে কোন কোন দেশের ভিসা একটা পাসপোর্টে থাকলে আপনাকে ডাবল চেক, ট্রিপল চেক, চতুর্পল চেক করতে হবে। আপনি না বুঝলে আপনার বসের ডাকাইতে হইব। তার মধ্যে আছে পাকিস্তান আর তুর্কি। আহা,
তুর্কি আর পাকিস্তান এই দুইটা ভিসা দিলেন তো? একদম হুবাহু পেয়ারা পাকিস্তানের মানে রীতি এই দুইটা দেখতেই হবে। পেয়ারা পাকিস্তানের এবং রীতি দিলেন। এবং পাকিস্তানি ভিসা যাদের আছে, পাকিস্তানি পাসপোর্ট যাদের আছে, ইমিগ্রেশন তাদের পাসপোর্ট 100% চেকিং করতে হবে। তো এই ধরনের আরো কিছু আছে, বাকিগুলা বললাম না। এটা আমাদের প্রতি 4 মাস অন্তর একদিনের একটা ক্লাস হয়। আমার ২ খান কথা আছে। আমার ১ খান জি। কথা আছে। সেটা হলো আপনার কাছে। দর্শকরা হয়তো এটা ভুলে গেছে, কিন্তু এটা আমি জানি, এটা দর্শকদের মনের কথা। আপনি বলেন মানি লন্ডারিং এত কঠিন কাজ। তাহলে যে ৩ ইঞ্চি ল্যাংটা সুলেমান যেখানে আছে, মধ্যপ্রাচ্য থেকে তাকে কোটি, কোটি টাকা কিভাবে দেয়? জামাত তুরস্ক, জামাত বাংলাদেশ থেকে, তারপর তুরস্ক থেকে ওরা কেমনে টাকা পাঠায়? মানি লন্ডারিং এর আমরা মানি লন্ডারিংটা কিভাবে বুঝি? যে একটা টাকা শেখ ফরিদ ভাই পাঠাইছে কার কাছে? বাইরের কাছে। মাসুদদের কাছে। মাসুদ এই টাকাটা কোথায় ব্যয় করতেছে? ও মাসুদ কয়েকটা জায়গায় ব্যয় করতে হয়। এক, কোন সন্ত্রাসী সংগঠনের চাঁদা হিসেবে দিতে পারে। আ কোন অস্ত্র বিক্রেতা যারা আছে, ব্ল্যাক মার্কেট, তাদের কাছে চালান দিতে পারে। অথবা মাসুদ ফরিদ $2000 পাঠাইছে, মাসুদ সেই $2000 50 জনের কাছে ভাগ করে দিছে। ও $50, $10, $20 মানে পাইছে, সে আর তোলে নাই। সে ওই টাকায় আবার রোলিং করছে বিভিন্ন জায়গায়। অ্যান্টি মানি লন্ডারিং। ও এখন বুঝতে পারলাম। আপনি যাবেন। ও এখন এরা আনে কিভাবে? এরা কিভাবে আনে? আপনি তো কোট-টোট পইরা রইছেন, তাতে তো বুঝা যাইতেছে যে আপনি কানাডার কোনাখামচি দিয়া রইছেন। নাহলে কোট পরতেন না। ঠান্ডা, এখন ইউরোপে আমরা শার্ট পরি। ঠান্ডা নাই। দিলেন তো তথ্য ফাঁস করে। এইবার বুঝলাম আপনি প্যানিক বটে ল্যাংটা সুলেমানের আত্মীয়। আমার তথ্য ফাঁস করে দিলেন। এখন ওই যে আমি যেটা বলতেছিলাম যে এরা টাকা আনে, এটা কিভাবে ভাই? আপনি বলেন যে পৃথিবীর কোন দেশ থেকে আপনার কাছে টাকা আছে, আপনি দিবেন বলেন কত টাকা? 50 কোটি টাকা? 1 ঘন্টার ভিতরে আপনাকে আপনি যেই দেশে বলবেন সেই দেশে ক্যাশ পৌঁছায় দিয়ে আসবে। কি বলেন? তাই নাকি? হ্যাঁ, হ্যাঁ। কারণ হইছে কি? আপনার ধরেন এক্সাম্পল, আমি এখন বাংলাদেশ থেকে 5 কোটি টাকা আনবো। আমি 5 কোটি টাকা কি হবে? হুন্ডি আছে এইখানে। এখানে হুন্ডিওয়ালারা বললাম যে তোমার ব্যাংকে আমি টাকা ঢুকাইতেছি। বা হে বলবে যে অমুক, অমুক জায়গায় পাঠান ভাই টাকা। পাঠাইলে বাস সে আমার এখানে দিয়ে দিবে রাতে। তার কারণ কি জানেন? হে যেখানে, যেখানে টাকা দিবে, হে আবার এখানে 2 দিনের ভিতরে এই টাকা সার্কুলার করে দিবে। কারণ এখান থেকে অনেক লোকে বাংলাদেশে টাকা পাঠায় না। বিভিন্ন ওই যে মসজিদে ভিক্ষা করে যা টাকা তোলে, এগুলো তো সরকারিভাবে পাঠানো যাইতেছে না। ও হুন্ডিওয়ালারা দিয়ে পাঠাই দিতেছে বাংলাদেশের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য। ও এইসব। তো মানি লন্ডারিংটা ধরা যায় একমাত্র ব্যাংকিং চ্যানেলে যখন হয় তখন। আসসালামু আলাইকুম। কোন জাতি তার নিজের স্বাধীনতা সংগ্রামের স্মৃতিতে বা স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতির জন্য, আরেকটু যদি সহজ করে বলি, যে মুক্তি সংগ্রামের নায়কদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যদি কোনো কিছু একটা স্থাপন করে, কোনো স্থাপত্য, ভাস্কর্য বা যে কোনো কিছু হতে পারে, হোক সেটা আমাদের শিখা চিরন্তন বা শিখা অনির্বাণের মতন কিছু, অথবা সোহরাওয়ার্দী উদ্যানের যে স্থাপনা, সেই স্থাপনা একমাত্র স্বাধীনতা বিরোধী শক্তি সেটাকে বন্ধ করে দিতে পারে বা সেটাকে নষ্ট করে ফেলতে পারে, যেটা 5 আগস্টে বাংলাদেশে বারবার হয়েছে। এবং শিখা চিরন্তন, শিখা অনির্বাণ এগুলোর বিষয়ে যে কোনো সিদ্ধান্ত, এটা অনেক বেশি স্পর্শকাতর। ওই জাতি যদি তার জাতীয় বীরদের সম্মান করে, শ্রদ্ধা অব্যাহত রাখে, তাহলে তার জাতির সর্বোচ্চ মূল্য দিয়ে, সর্বোচ্চতম মূল্য মানে শেষ বিন্দু পর্যন্ত মূল্য দিয়ে সেটা রক্ষা করা হচ্ছে বাঞ্ছনীয়। এটাই উচিত এবং এটাই বিশ্বজুড়ে হয়ে আসছে। সারা পৃথিবীতে স্বাধীনতা সংগ্রামীদের যত স্থাপত্য আছে, সেই সব স্থাপত্য নিয়ে আমাদের অভিজ্ঞতা অন্তত এই কথাই বলে যে কোনো অবস্থাতেই নিজের স্বাধীনতা সংগ্রামের প্রতি অবমাননা করা ঠিক না। শিখা অনির্বাণ বন্ধ হয়েছে, সেই বন্ধ নিয়ে কি কাণ্ড কারখানা হয়েছে এবং এই নিয়ে আকাশে বাতাসে কি কি আলাপ সালাপ হচ্ছে, সেগুলো নিয়ে বলার আগে আমি একজনের একটা ইন্টারভিউ ধরে আপনাদেরকে কয়েকটা কথা জানাই। আপনারা একটু শোনার চেষ্টা করবেন। এ ফাঁকে আপনাদেরকে আহ্বান জানিয়ে রাখছি, যারা আমাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। আমি একটা জায়গা থেকে একটু পড়ছি, সেটা হচ্ছে শিখা অনির্বাণ নিয়ে 1997 সালে বিচিত্রার সাংবাদিক গোলাম মর্তুজাকে যা বলেছিলেন মামুনুল হক, মানে বর্তমানে আপনারা চিনেন খেলাফত মজলিসের প্রধান এবং হেফাজতের নেতা মৌলানা মামুনুল হক, বহু আলোচিত, বিতর্কিত, সমালোচিত। মামুনুল হকের বাবা ইসলামিক ঐক্যজোটের নেতা আজিজুল হক, তিনি একটা
ইন্টারভিউতে অংশ নিয়েছেন। সেখানে তিনি বলছেন, বিচিত্রা প্রশ্ন করছে, মুক্তিযুদ্ধের বীর শহীদদের সম্মান জানানোর জন্য প্রতিষ্ঠিত হয়েছে শিখা চিরন্তন, আপনারা এর বিরোধিতা করছেন কেন? 1997 সালে, মানে যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল, এর বিরোধিতা করছেন কেন? আইজুল হকের উত্তর ছিল, এইগুলা ফালতু কথা, ওইখানে আগুন পূজা করতেছে, এইটা মহাপাপ, শিরিক, ক্ষমার যোগ্য না। বিচিত্রা প্রশ্ন করলো, ক্যান্টনমেন্টের ভিতরে তো শিখা অনির্বাণ আছে, শিখা অনির্বাণ জ্বলছে অনেক আগে থেকে, এটার বিরুদ্ধে আপনারা কিছু বলছেন না কেন? আজিজুল হকের উত্তর, ক্যান্টনমেন্টে তো অস্ত্র নিয়ে মিলিটারি পাহারা দেয়, ওইখানে যাইতে হইলে যুদ্ধের প্রস্তুতি নিয়ে যাইতে হইব, আমরা সেই প্রস্তুতি নিতেছি, এছাড়া এমনি এমনি গেলে কিছু করা যাবে না। যেমন রেলগাড়ি দেখা সামনে লাফ দিয়ে পড়লে থামবো না, রেলগাড়ি থামাইতে যাইলে সেরকম একটা প্রস্তুতি নিয়ে 2-4টা হাতি নিয়ে রেলের সামনে যাইতে হইব, হাতির উপর দিয়া তো আর গাড়ি যাইতে পারবো না, আমার শক্তি সঞ্চয় করে যুদ্ধের প্রস্তুতি নিতেছি। এই শক্তি সঞ্চয় করে কি 5 আগস্ট ঘটেছে কিনা? সেই 97 সাল থেকে প্রায় 30 বছরের মাথায় সেই গোপনে গোপনে যে শক্তি, যেই 7.62 রাইফেল, সেগুলোর মধ্যে দিয়ে 5 আগস্ট ঘটেছে কিনা আমরা এখনো ঠিক স্পষ্ট জানি না, সেগুলো তদন্তে এখনো কিছু বের হয়ে আসেনি। এবার শিখা অনির্বাণ নিয়ে যে ঘটেছে সেটা একটু আমি আপনাদেরকে জানাই। 71-এর মহান মুক্তিযুদ্ধের সশস্ত্র বাহিনীর সদস্যদের অদম্য সাহস ও সর্বোচ্চ আত্মত্যাগের প্রতীক হিসাবে ঢাকা সেনানিবাসে স্থাপিত ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ শিখা অনির্বাণ আপাতত জ্বলছে না। জ্বালানি সাশ্রয়ে সরকারের নীতিগত অবস্থানের অংশ হিসাবে গত 2 মে থেকে এটি বন্ধ রাখা হয়েছে। আচ্ছা, মঙ্গলবার সেনা সূত্রে জানা গেছে, বর্তমান নির্দেশনা অনুযায়ী জাতীয় দিবস, জাতীয় শ্রদ্ধা নিবেদন, সামরিক আনুষ্ঠানিকতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি অনুষ্ঠানের সময় শিখাটি প্রজ্বলিত করা হবে। অন্য সময় এটি জ্বালিয়ে রাখা হবে না। তবে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত মুক্তিযুদ্ধের আরেক স্মারক শিখা চিরন্তন স্বাভাবিকভাবে জ্বলছে। তদারককারীরা গতকাল সমকাল পত্রিকাকে বলছেন, ওই এলাকায় গ্যাসের চাপ কমে গেলে মাঝে মধ্যে অগ্নিশিখাটি একটু ছোট হয়ে যায়, তবে এর বাইরে বড় কোনো সমস্যা নেই। শিখা অনির্বাণ কেন জ্বালানো হচ্ছে না, এ ব্যাপারে খোঁজ খবর নেওয়ার পর সেনা সূত্রে জানা গেছে, জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সরকারের মিতব্যয়ী তার নীতির অংশ হিসাবে শিখা অনির্বাণ জ্বালানো হচ্ছে না। মধ্যপ্রাচ্যের যুদ্ধের পরিস্থিতি, অস্থিতিশীলতার কারণে বৈশ্বিক জ্বালানি সংকটের পরিপ্রেক্ষিতে সরকার বেশ কিছু সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণ করেছে। সেই প্রেক্ষাপটে শিখা অনির্বাণের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর সঙ্গে শিখা অনির্বাণের ঐতিহাসিক গুরুত্ব বা মুক্তিযুদ্ধের চেতনার প্রতি রাষ্ট্রের অবস্থানের কোনো সম্পর্ক নেই বলে সূত্রে দাবি করেছে। কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে শিখা অনির্বাণ বন্ধ রাখার বিষয়টি নিয়ে আলোচনা চলছে। আগের মতো শিখা অনির্বাণ জ্বালানো হবে কিনা এমন প্রশ্নে একই সূত্রে জানা যায়, পুনরায় অবিরাম চালু রাখার কোনো সিদ্ধান্ত তারা এখনো পাননি। এখন পর্যন্ত অবিরাম চালু রাখার সিদ্ধান্ত হয়নি। সূত্র জানায়, 1977 সালে 16 ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিখা অনির্বাণ উদ্বোধন করেন। এরপর থেকে এটি দেশের সামরিক ঐতিহ্য, মুক্তিযুদ্ধের স্মৃতির অন্যতম গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে। শিখা অনির্বাণ জ্বালাতে গ্যাস সরবরাহ করা হয়। এবার জ্বালানি সাশ্রয় নীতির কারণে এটি বন্ধ রাখা হলেও আগে কখনো বন্ধ ছিল কিনা এমন তথ্য সংশ্লিষ্টদের কাছে পাওয়া যায়নি। জ্বলছে শিখা চিরন্তন, এখানে বাদ রাখার কোনো নেই। শিখা চিরন্তন গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে স্বাভাবিক সময়ের মতো শিখা চিরন্তন জ্বলছে। স্থাপনাটির পাশেই আনসারের একটি দল বসা, তাদের সঙ্গে কথা বলে জানা যায় শিখা চিরন্তন উদ্যানের পাহারায় দায়িত্ব পালন করছেন তারা। এবার যদি প্রশ্ন তোলা হয়, শিখা চিরন্তন জ্বলছে, শিখা অনির্বাণ বন্ধ করে দেওয়া হয়েছে, তাই না? তো এই দুটার মধ্যে একটু কোথায় স্ববিরোধিতা কাজ করলো না? এবং এই যে একটা লাইন, যে জাতির বীর শহীদদের প্রতি এবং ঐতিহাসিক মুক্তিযুদ্ধের শ্রদ্ধা স্মারক হিসাবে শিখা অনির্বাণ জ্বালিয়ে রাখা হয়েছিল, এটি বন্ধের মধ্যে দিয়ে কি এই সিগন্যাল পাওয়া যায় না যে এখানে ভিন্ন কোনো কিছু আছে কিনা? যেসব শর্তাবলী মেনে প্রফেসর ইউনূস ক্ষমতায় এসেছিলেন বা তাকে ক্ষমতায় আনা হয়েছে বা ক্ষমতায় বসানো হয়েছে, সেই সব শর্তাবলী মেনেই আসলে তারেক রহমানকে ক্ষমতায় থাকতে হবে বা ক্ষমতা রাষ্ট্র পরিচালনা করতে হবে। এটি হচ্ছে এক ধরনের ওপেন সিক্রেট। প্রধানমন্ত্রী তথ্য বিষয়ক উপদেষ্টা মিস্টার জাহেদ সাহেব তিনি বললেন যে শেখ হাসিনা বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে, গণমাধ্যমগুলোকে আরো সতর্ক করতে হবে, এক ধরনের অ্যালার্মি তিনি দিলেন। আমার প্রশ্ন, হুমকি থ্রেট। আচ্ছা, হুমকি, হ্যাঁ, সেটিকে আপনি কিভাবে দেখছেন? যখন আমরা বলি জুলাইয়ের শেষ দিকে বা আগস্টের শুরুতে গত 2024 সালে, তখনও তো কারফিউ ছিল, তখনও পুলিশ ছিল, তখনও সরকার ছিল, তো তার মধ্যে তো মানুষ রাস্তায় নেমেছে, আপনার আমার মতো মানুষও রাস্তায় নেমেছে, তাই না? আমাদের বাচ্চারা রাস্তায় নেমেছে। তো
চিরকাল তো পরিস্থিতি একরকম থাকে না। আপনি কেন ধরে নিচ্ছেন যে এখনো 5ই আগস্ট, এখনো 24 জুলাই বাংলাদেশে বিরাজ করছে? তা তো না। যত সময় যায়, সময় তো পরিবর্তনশীল। সময়ের পরিবর্তনের সঙ্গে কোথায় কি হবে, এক তারেক রহমানের কথাই বলছিলাম, যে তারেক রহমানের বক্তব্য প্রচার করাই বাংলাদেশের সাংবাদিকদের জন্য, গণমাধ্যমের জন্য নিষেধ ছিল, নিষেধাজ্ঞা দেওয়া ছিল। কিন্তু আজকে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, সময় পরিবর্তন হয়েছে না? তো কালকে কি হবে সেটি আপনি এখন কি করে বলছেন? আপনি, হ্যাঁ, আপনি পারেন, আপনি এনফোর্স করতে পারেন যে আমি ওদেরকে নামতে দিব না, অমুক করতে দিব না, তমুক করতে দিব না, কিন্তু কতদিন? সবকিছুর তো একটা একটা সীমা আছে নিশ্চয়ই, তাই না? কোন উপদেষ্টার বিরুদ্ধেই বর্তমান বিএনপি সরকার কোন ধরনের ব্যবস্থা নিল না, অসংখ্য অভিযোগ থাকা সত্ত্বেও। কিন্তু আমরা হঠাৎ করে দেখতে পেলাম দুদিন আগে সম্ভবত আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব তিনি সংসদে দাবি করলেন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে যেন অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতি বিষয়ক তদন্তের ব্যবস্থা করা হয়। আমরা একই সঙ্গে দেখলাম যে ঝালকাঠির একজন এমপি, বিএনপি দলীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল, তিনি হঠাৎ করে জামাতের রাজনীতি বন্ধের দাবি জানালেন। আবার বিপরীতে আমরা দেখতে পাই যে বিভিন্ন ইস্যুতে তারা সোনায় সোহাগা, ঐকমত্যের জায়গা থাকে। হঠাৎ হঠাৎ করে এই ধরনের দাবি তোলার কারণ কি? দুর্নীতি তদন্ত অন্তর্বর্তী সরকারের বা জামাতের রাজনীতি বন্ধের বিষয়? আপনি শেষে যেই কথাটি বলেছেন সেটাই হচ্ছে আমার বিবেচনায় মূল কথা, যে এরা আসলে, জামাত এবং বিএনপি কখনোই আলাদা কোনো সত্তা না। জামাত বিএনপি একই সত্তা বাংলাদেশের রাজনীতিতে। কারণ বাংলাদেশের রাজনীতি আমরা বহুকাল ধরে দেখে আসছি যে বাংলাদেশের রাজনীতির দুটি ধারা, একটি হচ্ছে আওয়ামী লীগ পন্থী এবং একটি হচ্ছে এন্টি আওয়ামী লীগ পন্থী, এবং সেই এন্টি আওয়ামী লীগ পন্থীর মূল নেতৃত্বে হচ্ছে বিএনপি, এবং তাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম সহযোগী রাজনৈতিক দল, সংগঠন ইত্যাদি থাকে। জামায়াতে ইসলামীও সেরকমই একটি সহযোগী সংগঠন। সময়ের প্রয়োজনে বা বাস্তবতার নিরিখে এসে এখন জামায়াত বিএনপির অপোজিশন, মানে সংসদে বিএনপির বিরুদ্ধে বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করছে। কিন্তু আমি মনে প্রাণে বিশ্বাস করি বা মানি যে যদি আবার আগামীতে কখনো এরকম বাস্তবতা তৈরি হয় যে আওয়ামী লীগ রাজপথের রাজনীতিতে ফেরত আসছে, তাদের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে, বা আওয়ামী লীগ বিএনপি একটা মুখোমুখি অবস্থানে চলে গেছে রাজনীতিতে, তখন কিন্তু জামায়াত অবশ্যই বিএনপির সঙ্গেই যুক্ত হবে, বিএনপির রাজনীতির ধারার সঙ্গেই যুক্ত হবে, এবং অ্যান্টি আওয়ামী বা আওয়ামী বিরোধী যে সত্তা রাজনীতির, সেখানেই তাদের মূল শক্তি। তারা সত্যি সত্যি জামায়াতের রাজনীতি নিষিদ্ধও চায় না, বা জামায়াতের বিপক্ষে অবস্থানও তাদের না। এই হলো বর্তমান। আচ্ছা, আর এটি এর বাইরে আপনি যে কথাটি বলেছিলেন যে অন্তর্বর্তী সরকারের দুর্নীতির তদন্ত, আমরা এই আপনার অনুষ্ঠানেই বিভিন্ন সময় আলোচনা করেছি বা অন্যান্য আলোচনায় আমরা শুনেছি যে সরকার পতনের পরে, ক্ষমতাচ্যুতির পরে বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অথবা জিয়াউর রহমানের কথা আলাদা, কারণ তারা নিহত হয়েছেন। যারা জীবিত ছিলেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে, বেগম খালেদা জিয়া থেকে শুরু করে, শেখ হাসিনা থেকে শুরু করে, এরশাদ থেকে শুরু করে, সবাইকে মামলা ফেস করতে হয়েছে। বলা হয়ে থাকে যে এখনকার যারা ক্ষমতায় আছে বা এই ক্ষমতার যারা পৃষ্ঠপোষক, সেই ছাত্র জনতার আন্দোলনকারী, জুলাই অভ্যুত্থানকারী, সকলেই বলে আসছিল যে আওয়ামী লীগই নাকি ইতিহাসের সবচেয়ে বড় দুর্নীতিবাজ, তারা সবচেয়ে বেশি দুর্নীতি করেছে। কিন্তু তাদেরই পৃষ্ঠপোষকতাকারী প্রতিষ্ঠান টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ চ্যাপ্টার, তারা বলছে যে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের 1.5 বছরে বাংলাদেশে নজিরবিহীন দুর্নীতি হয়েছে, এবং সেই দুর্নীতির বিরুদ্ধে বাংলাদেশের কোথাও কোনো ধরনের কোনো বিচার হয় না, কোনো মামলা হয় না, কোনো তদন্ত হয় না, কোনো অনুসন্ধান হয় না। এটি কি কল্পনা করা যায়? এবং আমরা দেখেছি যে সংসদ সদস্য, বর্তমান সংসদের সদস্য থেকে শুরু করে অনেক মানুষ কিন্তু প্রফেসর ইউনূসের বিরুদ্ধে মামলা করতে গিয়েছেন বিভিন্ন অজুহাতে। সেই মামলা আপনার নামেও কেউ মামলা করতে পারে, আমার নামে কেউ মামলা করতে পারে। প্রফেসর ইউনূস বাংলাদেশের একজন নাগরিক, তার নামেও কেউ মামলা করতে পারে। তিনি যদি নির্দোষ হন, সেটি আদালত বা প্রথমে পুলিশ প্রশাসন তদন্ত করার মধ্য দিয়ে একটা পর্যায়ে আগাবে। তারপরে যদি আদালতে যায়, ভালো, আদালতে তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করবেন। কিন্তু তার বিরুদ্ধে কোনো মামলাই করা যাবে না, এটা তো কোনো কথা হতে পারে না। এরকম তো নজিরবিহীন বাংলাদেশে এই ঘটনা। এখন কথা হচ্ছে যে কেন সরকার প্রফেসর ইউনূসের প্রতি এতটাই দায়বদ্ধ, কেন বর্তমান সরকারের প্রফেসর ইউনূসের প্রতি এতটাই কৃতজ্ঞতা যে তার বিরুদ্ধে কোনো মামলাই তারা দিবে না।
কিছুই করতে দেবেন না, শুধুমাত্র ওই যে আওয়ামী লীগের আমলে দুর্নীতির বিচার হবে, বিএনপির আগের দুর্নীতির কথা তো মানুষ ভুলেই গিয়েছে, ফলে সেগুলি নিয়ে তো আর কোনো কথা বলার দরকার নাই, অ্যাজ ইফ বাংলাদেশে বিএনপির আমলে কোথাও কোনো দুর্নীতি হয়নি সেগুলি বা কোনো অপরাধ ঘটেনি। তো বাংলাদেশের রাজনীতিতে এখন এমন একটা অবস্থা দাঁড়াচ্ছে যে সকল অপরাধ হচ্ছে শুধুমাত্র আওয়ামী লীগের। তো আওয়ামী লীগ নিশ্চয়ই প্রত্যেকটা রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে অনেক অপকর্ম করে এবং সেগুলির প্রত্যেকটিরই তদন্ত হওয়া, বিচার হওয়া মানুষের দাবি। মানুষ তত্ত্বাবধায়ক সরকারের এক একজন উপদেষ্টা চিকিৎসার জন্য যে পরিমাণ টাকা নিয়েছেন সেই টাকা তো একটা মানুষের সারা জীবনের চিকিৎসার জন্য লাগার কথা না। তো এগুলি দুর্নীতি না? কেন এগুলি হয়েছে? একজন চা খাওয়ার জন্য, নাস্তা খাওয়ার জন্য, আপ্যায়ন খাওয়ার জন্য ওই যে গণভবনকে কি বানিয়েছে, চিড়িয়াখানা নাকি জুলাই চিড়িয়াখানা না জুলাই জাদুঘর, সেখানে নাস্তা খাওয়ার বিল হচ্ছে কত লক্ষ টাকা, এগুলো কত কোটি টাকা, এগুলি হাস্যকর না? এগুলি তদন্ত হওয়া উচিত না? তাহলে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন, অসংখ্য অভিযোগ থাকা সত্ত্বেও? দুই হচ্ছে, সালাউদ্দিন আহমেদ সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী যেটি সংসদে দাবি করলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে বা সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে, সেটি কি কেবলমাত্র শো অফ? মানুষ তো মনে করে যে আসলে প্রফেসর ইউনূসের সরকার মূলত চালাতো তো জামায়াতেরই সরকার ছিল এটি। প্রফেসর ইউনূস তো সামনের একজন পুতুল হিসেবে ছিলেন, কিন্তু ওই সরকারের মূল চালিকা শক্তি ছিল জামায়াতে ইসলামী এবং তাদের সঙ্গে ছিল এখনকার যেটা এনসিপি বা আমাদের শিশু কিশোরদের যে দল, তারা। তো সেইখানে তারা এখন সংসদে বিরোধী দল আছে, বিরোধী দলের অংশীদার হিসেবে এনসিপি আছে, তাদেরকে এক ধরনের চাপে রাখার জন্য সালাউদ্দিন সাহেব এই কথা বলে থাকতে পারেন বলে আমার ধারণা। কিন্তু প্রকৃতপক্ষে সত্যি সত্যি বিএনপির সরকার প্রফেসর ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলের দুর্নীতির বিচার চায় এবং সেই বিচার করবে, এটি আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। ওই রাজনীতির কৌশলের কারণে হয়তো সালাউদ্দিন সাহেব সংসদে এই কথা বলেছেন বলে আমার ব্যক্তিগত ধারণা। কারণটি কি, যদি তদন্ত বা দুর্নীতির কোনো বিষয়ে তারা কোনো ধরনের ব্যবস্থা না নেয় বা একেবারেই সহজ সেফ এক্সিট সবাই পেয়ে যান বা দিতে চান, কারণ আসলে কি? মানে আসলে সেই সরকারের এক্সটেনশন, অনেকে যেটি বলে যে বর্তমান সরকার ইউনূস সরকারের এক্সটেনশন, বিষয়গুলো কিরকম? এখন এটা তো আসলে কাগজ কলমে কোনো প্রমাণ করার মতো সুযোগ নেই। আমরা একটা মানুষকে বিচার করি বা মূল্যায়ন করি কি দিয়ে? তার কাজকর্ম দিয়ে। তো একটা মানুষ বা একটা প্রতিষ্ঠান বা একটা সরকার, তো এই সরকারের শুরুর দিকে ধরেন সরকার ফেব্রুয়ারিতে দায়িত্ব নেওয়ার পরে প্রথম কিছুদিন কিন্তু মনে হয়েছিল যে না, তারা এক ধরনের একটা সমতার ভিত্তিতে রাজনৈতিক দায়িত্ব পালন করছেন, সরকারের দায়িত্ব পালন করছেন। কিন্তু যত দিন যাচ্ছে ততই তাদের চরিত্র এবং আচরণ স্পষ্ট হয়ে উঠছে যে এই সরকার আসলে এক ধরনের ইউনূস সরকারের এক্সটেনশন, এবং তাদের প্রণীত সকল অধ্যাদেশকে আইনে পরিণত করা, অধিকাংশ, সকল না হলে অধিকাংশ অধ্যাদেশকে আইনে পরিণত করার থেকে শুরু করে তাদের সকল কাজকর্মকে রাজনৈতিকভাবে, আইনগতভাবে, সংসদীয়ভাবে বৈধতা দেওয়া এবং তাদের দুর্নীতির বিরুদ্ধে কোন রকম প্রশ্ন তোলার সুযোগ না দেওয়া, তাদের বিরুদ্ধে কোন রকম কোনো মামলা মোকদ্দমা করতে না দেওয়া দেশের মানুষের কারো ইয়াতে। এবং প্রফেসর ইউনূস সম্পর্কে মানে প্রফেসর ইউনূস বা তার উপদেষ্টার কারো সম্পর্কে কোনো ধরনের কোনো মন্তব্য সরকারের তরফ থেকে এই প্রথম একজন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব সংসদে তাও দুটো কথা বললেন। এছাড়া তো সরকারের কেউ ওই অন্তর্বর্তী সরকারের কারো সমালোচনাও করেন না। এই যে এত বড় ঘটনা ঘটে গেল যে অন্তর্বর্তী সরকারের আমলে সবচেয়ে বেশি দুর্নীতির ঘটনা ঘটেছে বাংলাদেশে 1.5 বছরে, এটি নিয়ে তো সংসদে তুমুল আলোচনা বিতর্ক হওয়ার কথা ছিল বা কথা হওয়ার কথা ছিল, কিন্তু সেরকম যে 700 শিশু এই পর্যন্ত নিহত হলো সেটি নিয়েও কোনো কথা নেই। হ্যাঁ, এবং সেই হামের বিষয়ে আপনি দেখেন যে আমাদের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী বিভিন্ন সময় কিন্তু বলার চেষ্টা করেছেন। প্রথম দিকে তিনি একটু কি বলবো গা বাঁচানোর কৌশল অবলম্বন করলেও শেষ দিকে এসে কিন্তু তিনি পরিষ্কারভাবেই বলেছেন, সংসদে বলেছেন, বাইরেও বলেছেন, সাংবাদিকদেরকে বলেছেন, সচিবালয়ে বলেছেন যে অন্তর্বর্তী সরকার সময় মতো টিকা না কেনার কারণেই টিকার ঘাটতি হয়েছে দেশে, এবং সেই কারণেই এত শত শত শিশুর, হাজারো শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। সেই বিষয়টি নিয়েও কিন্তু কেউ কোনো কথা বলছে না সরকারের, এবং কেউ কোনো ধরনের উচ্চবাচ্য করছে না, বরং আমি কথা বলতে গেলেও সেটিকে পরোক্ষভাবে থামিয়ে দেওয়ার কৌশল নেওয়া হচ্ছে এবং আমাদের উপরে নানা রকম দোষারোপ করা হচ্ছে। এবং মামলা করতে গিয়েছিলেন এই বিষয়ে একাধিক লোক, আমি একটু আগেই বললাম, সেই মামলাও নেওয়া হয়নি। তো এইসব কারণে মনে হয় যে আসলেই
এই তারেক রহমানের যে সরকার সেটি প্রফেসর ইউনূসের অন্তর্বর্তী সরকারের এক্সটেনশন। গ্লোবাল জিও পলিটিক্সের প্রেক্ষাপটে শেখ হাসিনার সরকারের পতন হয়ে বর্তমান সরকার না ইউনূসের সরকার গঠিত হয়েছে এবং তারপরে তারেক রহমানের সরকার গঠিত হয়েছে নির্বাচনের মধ্যে দিয়ে। সেই সরকারকেও আসলে ওই যে জিও পলিটিক্যাল প্রসেসের ভিতর দিয়ে যেতে হবে এবং যে যে সব ঘটনাবলী বা যেসব শর্তাবলী মেনে প্রফেসর ইউনূস ক্ষমতায় এসেছিলেন বা তাকে ক্ষমতায় আনা হয়েছে বা ক্ষমতায় বসানো হয়েছে, সেই সব শর্তাবলী মেনেই আসলে তারেক রহমানকে ক্ষমতায় থাকতে হবে বা ক্ষমতা রাষ্ট্র পরিচালনা করতে হবে। এটি হচ্ছে এক ধরনের ওপেন সিক্রেট, এটি আমার বিশ্বাস আর কি। সাম্প্রতিক সময়ে শেখ হাসিনা, সাম্প্রতিক সময় বলতে 2-3 দিন আগেই এনডিটিভিতে একটি সাক্ষাৎকার দিলেন। সেখানে তিনি নির্দিষ্টভাবে এই প্রথমবারের মতন বলেছেন যে এই বছরের মধ্যে তিনি দেশে ফিরে আসতে চান এবং তিনি মামলা মোকদ্দমা ফেস করবেন, এটা সবাই জানে। সরকার সেটিকে ওয়েলকাম না জানিয়ে আমরা দেখলাম যে মঙ্গলবার প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা মিস্টার জাহেদ সাহেব তিনি বললেন যে শেখ হাসিনা বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে, গণমাধ্যমগুলোকে আরো সতর্ক করতে হবে, এক ধরনের অ্যালার্মি তিনি দিলেন। আমার প্রশ্ন হুমকি থ্রেট। আচ্ছা, হুমকি, হ্যাঁ, সেটিকে আপনি কিভাবে দেখছেন? এবং গণমাধ্যম তো তার বক্তব্য সরাসরি প্রচার করছে না, বিশ্লেষণ করা হচ্ছে। আর যেটা প্রথমে বলছিলাম যে ওয়েলকাম না জানিয়ে তার বক্তব্য প্রচার করা যাবে না, আপনি যদি একটু পুরোপুরি বলেন আর কি বলতে আসলেন। আচ্ছা শোনেন পান্না, বাংলাদেশের রাজনীতি খুব কি বলবো আমি, এক ধরনের এক কথায় বলতে গেলে নোংরা পর্যায়ের রাজনীতি। যেমন এই যে আজকে যিনি প্রধানমন্ত্রী বাংলাদেশের, আপনি আমি দীর্ঘকাল সাংবাদিকতা করি বাংলাদেশে বা করেছি, তারেক রহমানের বক্তব্য প্রচারের উপরেও কিন্তু একসময় নিষেধাজ্ঞা ছিল। 2015 সাল থেকে শুরু হয়েছে। হ্যাঁ, 2015 সাল থেকে শুরু করে 2024 সালের 5ই আগস্ট বিকাল পর্যন্ত, মানে শেখ হাসিনার সরকারের পতন না হওয়া পর্যন্ত তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা ছিল। তিনি কোনো সভা সমাবেশে গেলে, সেটি লন্ডনে হোক বা পৃথিবীর যেখানেই হোক, সেই বক্তব্য সেই ছবি প্রচার করা যাবে না। এমনকি ফেসবুক ইউটিউবেও কেউ তার বক্তব্য প্রচার করলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার নজির বাংলাদেশে আছে। তো এটি তো খুবই একটি ব্যাড কালচার, একটা খারাপ উদাহরণ, খারাপ দৃষ্টান্ত, খারাপ সংস্কৃতি রাজনীতির। এবং সেই শেখ হাসিনার সরকারের সেই খারাপ দৃষ্টান্তটি হুবহু কপি করেছে বর্তমান সরকার। এখন তারা বলছে যে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা যাবে না। আচ্ছা ঠিক আছে, শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের জাতীয় গণমাধ্যমে প্রচার না করলে দেশের মানুষ জানতে পারবে না যে উনি কি বলছেন না বলছেন। এইটা কোন দুনিয়াতে আমরা বাস করি? শেখ হাসিনা সরকারের আমলে তারেক রহমানের বক্তব্য প্রচার নিষেধাজ্ঞা দিয়ে তারা কি তারেক রহমানের কথাবার্তা শোনার থেকে দেশের মানুষকে বিরত রাখতে পেরেছিলেন? তারেক রহমান আমরা প্রতিবাদ করেছিলাম। হ্যাঁ, আমরা বলেছি, কিন্তু আমরা তো টেলিভিশনে তারেক রহমানের বক্তব্য প্রচার করতে পারিনি, কারণ আইনগতভাবে আদালত থেকে হ্যাঁ এখন কোথাও হচ্ছে না। কিন্তু তাই বলে কি শেখ হাসিনা কি বলছেন, কবে কি বলছেন, কবে কাকে কোথায় কি নির্দেশ দিচ্ছেন, কি অনুরোধ করছেন বা কি ঘোষণা দিচ্ছেন, সবই তো মানুষ জানতে পারছে। তাহলে এই যে একটা লোক দেখানো হাস্যকর নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞার তো কোনো মানে হয় না। আর জাহেদ সাহেব উপদেষ্টা প্রধানমন্ত্রীর, তিনি বলেছেন যে যেহেতু শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে সেজন্য তিনি ওই বিষয়ে কোনো কথা বলবেন না। তো এটা তো খুবই মানে চরম হাস্যকর একটা বিষয়। শেখ হাসিনা বলেছেন তিনি দেশে আসবেন, তিনি বাংলাদেশের নাগরিক, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন কি ছিলেন না সেটি বড় কথা না। বাংলাদেশের একজন নাগরিক যদি বাংলাদেশে আসতে চান বিদেশে থাকা অবস্থায়, তাকে তো আটকানোর কোনো উপায় নেই। তাকে আটকানোর উপায় হচ্ছে যে তিনি যদি অপরাধী হন, তিনি যদি মামলার আসামি হন, তিনি যদি দণ্ডিত হন, তাহলে দেশে আসার পরে তার সেই আইনগত ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া যাবে, তাকে আইনের আওতায় এনে তাকে বিচারের মুখোমুখি করা যাবে, তাকে কারাগারে নেওয়া যাবে। কিন্তু দেশে আসতে পারবেন না, এটা তো হতে পারে না। ফলে আমি মনে করি যে শেখ হাসিনা যদি দেশে আসার ঘোষণা দিয়ে থাকেন এবং তিনি আসতে চান, তাহলে তিনি অবশ্যই আসবেন। তাকে আটকানোর তো ক্ষমতা সরকারের নেই। সরকারের এই বিচারিতা কেন? একদিকে বলছে ভারত সরকারের উদ্দেশ্যে বারবার নোট পাঠাচ্ছে, নানান ধরনের নোট পাঠাচ্ছে, আবেদন জানাচ্ছে, অনুরোধ করছে শেখ হাসিনাকে ফেরত দেওয়া হোক। সেই আসামি, আমরা যদি আইনের দৃষ্টিতেই বলি যে হত্যা মামলার আসামি বা দণ্ডপ্রাপ্ত আসামি, তিনি যখন নিজে ফিরে আসতে চাইছেন, সরকার স্বাভাবিকভাবেই তো ওয়েলকাম জানাবে, হ্যাঁ আসুন। আপনার মনে আছে, আপনার নিশ্চয়ই মনে আছে বা দর্শকদের মনে থাকার কথা যে অন্তর্বর্তী সরকারের
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ সাহেব কিছুদিন আগে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন একটা টেলিভিশনে, এবং সেখানে কিন্তু তিনি পরিষ্কার বলেছেন যে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার ব্যাপারে তারা যেসব কথাবার্তা বলেছেন তার অধিকাংশই ছিল ভেগ, মানে আনুষ্ঠানিকভাবে কোনো ফেরত চাওয়ার সুযোগ এখনো পর্যন্ত বাংলাদেশ জানায়নি। কিছু চিঠিপত্র তারা দিয়েছে লোক দেখানোর জন্য, এবং সেই চিঠিপত্র কোথায় পড়ে আছে তার কোনো খবরই নাই। ভারত এ বিষয়ে কর্ণপাতই করেনি। এখন সরকার চায় কি, আমি এই সরকারের আলোচনায় যদি আসি, তারা কি চায়? তারা একটা মানুষের কাছে একটা পপুলাস আলোচনা চায়, যে একটা দেখাতে চায় যে হ্যাঁ আমরা শেখ হাসিনা আমাদের দেশের বিরাট অপরাধী এবং তিনি ভারতে পলাতক, অ্যাজ ইফ শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছেন। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তাকে রাষ্ট্রীয় প্লেনে করে ভারতে রেখে আসা হলো, এবং সামরিক বাহিনীর তত্ত্বাবধানে সামরিক আরো লোকজন তার সঙ্গে ছিলেন। তো সেখানে এটিকে তো পালানো বলারই সুযোগ নেই, তাকে বরং ওখানে রেখে আসা হয়েছে এটি বলা যেতে পারে, বা তাকে জোর করে না হোক, যেভাবেই হোক বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। পলাতক তো অন্য জিনিস, সেই বিতর্কে আমি নাই বা গেলাম। তিনি যেভাবেই হোক ভারতে আছেন, এবং তিনি যদি ভারত থেকে বাংলাদেশে আসতে চান তিনি আসবেন, এবং এসে তিনি যদি মামলা মোকদ্দমা মোকাবেলা করতে চান করবেন। আমরা দেখেছি অতীতে যে বিভিন্ন এরশাদ সাহেব কারাগারে ছিলেন সরকার পতনের পরে, এরশাদ সরকারের পতনের পরে বেগম খালেদা জিয়া কারাগারে ছিলেন একাধিকবার। তো শেখ হাসিনা কারাগারে আগেও ছিলেন, ভবিষ্যতে থাকবেন, সমস্যা কি? তিনি মামলা মোকাবেলা করবেন। সেখানে এই সরকারের তো ভয় পাওয়ার কিছু নাই। আমার কাছে যেটি মনে হয় যে শেখ হাসিনা দেশে আসবে, এটি তারা নিয়ে আসছে, আমরা বন্দি করে নিয়ে আসলাম তাকে হাত করা পরিয়ে, সেটা একরকম বিষয়। আর শেখ হাসিনা বীর দর্পে ঘোষণা দিয়ে আসবেন অমুক তারিখে, তারপরে সেদিন ঢাকা শহরে লক্ষ লক্ষ লোকের সমাগম হবে, একটা বিরাট ভয়ঙ্কর ব্যাপার হবে, এই ঝুঁকি সরকার নিতে চাচ্ছে না। শেখ হাসিনার ঘোষণা যেদিন যদি এরকম হয় যে শেখ হাসিনা অমুক তারিখে দেশে আসবেন, তার 2 দিন আগে বাংলাদেশের সকল পরিবহন ইউনিয়নের নেতারা কঠিন ধর্মঘট ডাকবে, খেয়াঘাটের মাঝিরা ধর্মঘট ডাকবে, তারপরে ট্রেনের চালকরাও ধর্মঘট ডাকবে, কি জানি আমি জানি না, অন্য রিক্সা চালকরাও ধর্মঘট ডাকতে পারে, সেরকম ধর্মঘট থাকবে। রাস্তায় সেনাবাহিনী, পুলিশ, বিডিআর, বিজিবি থেকে শুরু করে আনসার যা আছে সব নেমে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু শোনেন, যদি সত্যি সত্যি আওয়ামী লীগের তো বাংলাদেশে বিরাট একটা বড় অঙ্কের মানুষের সমর্থন আছে আওয়ামী লীগের প্রতি, এবং সেই অংশের মানুষের যদি একটা অর্ধেকও কোনো কারণে রাস্তায় নেমে আসে 5ই আগস্টে বা জুলাই আন্দোলনের কথা যখন আমরা বলি, জুলাইয়ের শেষ দিকে বা আগস্টের শুরুতে গত 2024 সালে, তখনও তো কারফিউ ছিল, তখনও পুলিশ ছিল, তখনও সরকার ছিল, তো তার মধ্যেও তো মানুষ রাস্তায় নেমেছে। আপনার আমার মতো মানুষও রাস্তায় নেমেছে, তাই না? আমাদের বাচ্চারা রাস্তায় নেমেছে। তো চিরকাল তো পরিস্থিতি একরকম থাকে না। আপনি কেন ধরে নিচ্ছেন যে এখনো 5ই আগস্ট, এখনো 24 জুলাই বাংলাদেশে বিরাজ করছে? তা তো না। যত সময় যায়, সময় তো পরিবর্তনশীল, সময়ের পরিবর্তনের সঙ্গে কোথায় কি হবে। এক তারেক রহমানের কথাই বলছিলাম, যে তারেক রহমানের বক্তব্য প্রচার করাই বাংলাদেশের সাংবাদিকদের জন্য, গণমাধ্যমের জন্য নিষেধ ছিল, নিষেধাজ্ঞা দেওয়া ছিল, কিন্তু আজকে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। সময় পরিবর্তন হয়েছে না? তো কালকে কি হবে সেটি আপনি এখন কি করে বলছেন? আপনি পারেন, আপনি এনফোর্স করতে পারেন যে আমি ওদেরকে নামতে দিব না, অমুক করতে দিব না, তমুক করতে দিব না, কিন্তু কতদিন? সবকিছুর তো একটা সীমা আছে নিশ্চয়ই, তাই না? তো ফলে আমি মনে করি যে জনগণ যেহেতু সকল ক্ষমতার উৎস, আমাদের সাংবিধানিক ভাবে হোক বা যেভাবেই হোক, জনগণের শক্তির উপরে তো কোনো শক্তি নেই। সেই শক্তি যদি ঐক্যবদ্ধ হয় তাহলে অনেক কিছুই সম্ভব। সেখানে শেখ হাসিনার দেশে আসা কিংবা অন্য যে কোনো ঘটনা খুব অসম্ভব কিছু না। তাদের তো আমাদের সবচেয়ে বড় উদাহরণ, যে যিনি বাংলাদেশে, যার নাম উচ্চারণ করা নিষিদ্ধ ছিল, তিনি আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী। তো এই দেশে কি না ঘটতে পারে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ সাংবাদিক জয় মামুন আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আপনি ভালো থাকবেন। দর্শক, আপনারা যারা শুনছিলেন নিশ্চয়ই ভালো থাকবেন, এবং সময় অবশ্যই স্থিতিশীল নয়, এবং সরকার যদি বিগত দিনে অভিজ্ঞতা থেকে কিছু সঞ্চয় করে সামনের দিকে এগোতে চাই, নিশ্চয়ই জনগণ সাধুবাদ জানাবে, কিন্তু বিপরীতটা হলে তো সরকারের জন্যই বুমেরাং হবে। এটি ইতিহাস বলে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।